হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে যে ডব্লিউবিপি কনস্টেবলের যে এক্সাম রয়েছে এবং ডব্লিউবিপি এসআই এর জন্য তোমাদেরকে আমরা 5 দিনের একটা ক্র্যাশ কোর্স করাচ্ছি, সম্পূর্ণ ফ্রি কোর্স। আর এখানে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ম্যাথের আমাদের যে বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটাকে সম্পূর্ণ তোমাদেরকে কমপ্লিট করাচ্ছি। তো এর আগের দিন আমরা অলরেডি 3টে চ্যাপ্টার কমপ্লিট করিয়েছি, সেখানে ইম্পর্টেন্ট যত অঙ্ক আমাদের আছে সেগুলো করিয়েছি। এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, তোমরা এই প্রশ্নগুলোই সমাধান করো আর এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের এক্সামে আসবে। আজকে আমাদের ডে 2 অর্থাৎ দ্বিতীয় দিন, আমাদের টোটাল 5 দিনের ক্লাস চলবে এই অঙ্কের। সেই জন্য আগের ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নেবে, এই সাইডে আই বাটন পেয়ে যাবে এবং তাছাড়া তোমরা চাইলে নিচে লিঙ্কও আমরা তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকে আমাদের চ্যাপ্টার 4, 5, 6 আর 7 এই 4টে চ্যাপ্টার আজকে আমরা তোমাদেরকে করাবো। এর আগে আমরা 1, 2, 3 3টে চ্যাপ্টার অলরেডি করিয়েছিলাম, সেজন্য যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। তো চলো আজকে প্রথম প্রশ্নের দিকে চলে যাই। আজকে আমাদের যে চ্যাপ্টার আমরা তোমাদেরকে করাবো সেটা হলো গড়ের চ্যাপ্টার, অ্যাভারেজ আর বয়স সম্বন্ধীয় অঙ্ক এই চ্যাপ্টারটা, অর্থাৎ এজ রিলেটেড ম্যাথ, পার্সেন্টেজ বা শতকরা আর লাভ আর ক্ষতি, এই 4টে চ্যাপ্টার কিন্তু আজকে আমরা তোমাদেরকে করাবো। তো আজকে আমাদের ফার্স্ট যেই চ্যাপ্টারটা রয়েছে সেটা কি রয়েছে, প্রথম চ্যাপ্টারটা রয়েছে আমাদের কি, সেটা হলো গড়ের চ্যাপ্টার, আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো চলো গড়ের আমরা ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করে নিই। তো কি দেওয়া রয়েছে, প্রথম 11টি প্রাকৃতিক সংখ্যার গড় কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে 11টি প্রাকৃতিক সংখ্যার গড় আমরা কি করে বের করব? তাহলে প্রাকৃতিক সংখ্যা কোনগুলো আমরা বলতে পারি 1, 2, 3 এইভাবে কন্টিনিউয়াস যেই সংখ্যা। তাহলে বলে দিচ্ছে 11টি সংখ্যার গড় কত হবে। যখনই বলা হবে পরপর কোনো সংখ্যা বা তাদের মধ্যে ডিফারেন্স সেম, তখন সেই ক্ষেত্রে যদি আমাদেরকে গড় বের করতে বলে তাহলে মনে রাখবে গড় বের করার ডাইরেক্ট সূত্র হলো শেষ সংখ্যাটা প্লাস প্রথম সংখ্যা বাই 2। শেষ সংখ্যা কত আমাদের 11 প্লাস প্রথম সংখ্যা 1/2 ইজুকাল টু কত হয়ে যায় আমাদের 12/2 ইজুকাল টু 6। তাহলে আমাদের গড় কত হয়ে যাবে, 11টি প্রাকৃতিক সংখ্যার গড় হলো আমাদের 6 হয়ে যাবে, 6.0 বা 6। ঠিক আছে, যখন ডিফারেন্স তাদের মধ্যে সংখ্যাগুলো সেম থাকবে বা পরপর সংখ্যা বললেও আমাদের একই ব্যাপার, আমরা একই সূত্র ইউজ করব। ঠিক আছে, এছাড়া আমরা কি বলতে পারি, যদি বলা হতো এর গড় কত, ধরো তোমাদেরকে পরপর দেখিয়ে মনে রাখবে সবসময় মাঝের যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই আমাদের কিন্তু এর গড় হয়। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 25A প্লাস 25B ইজুকাল টু যদি 115 হয় তাহলে এ এবং বি এর গড় কত। তাহলে আমরা কি করব, এখান থেকে যদি 25কে কমন নিয়ে নিই তাহলে আমাদের কি পড়ে থাকে এ প্লাস বি ইজুকাল টু কত পড়ে থাকে 115। তাহলে 5 দিয়ে কাটলে এটা আমাদের 5 হয়ে যায়, আর এটা 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3, 23। অর্থাৎ আমরা দেখতে পেলাম এ প্লাস বি ইজুকাল টু আমাদের এসে দাঁড়ালো 23/5। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে, গড় মানে কি, যেহেতু এ বি এর গড় বের করতে বলা হয়েছে মানে কি কটা সংখ্যা, একটা দুটো সংখ্যা। তাহলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো, তাই 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিই। তাহলে আমাদের এটা এসে দাঁড়ায় কত, এসে দাঁড়ায় আমাদের 23/10 ইজুকাল টু হলো 2.3। তাহলে 2.3 হলো আমাদের কি এ এবং বি এর গড়। এখানে যেহেতু কোনো অপশানে মিলছে না, সুতরাং অপশানে এটা কোনোটিই নয়, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত। প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় যখনই বলা হয়েছে, এটা ডাইরেক্ট মনে রাখতে পারো 50.5, বা তোমরা এইভাবে করতে পারো, ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়েছে তাহলে প্রথম সংখ্যা কত হবে 1 হবে, আর শেষ সংখ্যা কত হবে, শেষ সংখ্যা হবে আমাদের 100। তাহলে এর গড় কত পরপর, তাই তো প্রথম পরপর, তার মানে 100 প্লাস 1/2 করবো আমরা। তাহলে কী হয়ে গেল 101/2 ইজুকাল টু হলো আমাদের 50.5। এইটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, যখনই গড় বের করতে বলা হয়েছে আমরা দেখছি ধনাত্মক পূর্ণ সংখ্যা পরপর সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা, তাহলে আমরা কি করলাম শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2 করে দেবো। যখনই তাদের মধ্যে ডিফারেন্সটা সেম থাকবে, দেখো 1, 2, 3 এগুলোর মধ্যে ডিফারেন্স কত, প্রত্যেকটা 1 1 করে। যদি 2 2 করে থাকতো সেই ক্ষেত্রে আমরা নর্মাল এই নিয়মই কিন্তু ইউজ করতাম, যখন ডিফারেন্স সেম সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করতে পারি। তো চলো পরের প্রশ্ন দেওয়া রয়েছে 7টি ক্রমিক সংখ্যার গড় হলো 20, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে আমি এর আগে তোমাদেরকে কি বললাম, যদি তোমাদের কখনো এইভাবে বলা হয়, দেখো তোমরা মনে রাখবে, ধরো বলা হলো 1, 2, 3, 4, 5 বলা হলো এই 5টি সংখ্যার গড় কত। সবসময় গড় কী হবে,
গড়ের নিয়ম কি আমরা জানি, 5 + 1/2 = 3। 3টা দেখো তো কোন সংখ্যাটা, যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই, দেখো 3 হলো আমাদেরকে এই পাশে দুটো এই পাশে দুটো বাদ দিয়ে মাঝের সংখ্যাটা। তাহলে গড় সবসময় মনে রাখবে, যখনই পরপর ক্রমিক সংখ্যা বা তাদের মধ্যে ডিফারেন্স সেম হয়, তাহলে গড় বের করার আমাদের সূত্র কি হয়, আমরা শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা বাই 2 করব, না হলে মাঝের সংখ্যা যেটা বের করে দিয়েছি ওইটা বের করলেই আমাদের হয়ে যায়। মাঝের সংখ্যাটি সবসময় কি হয়, এই সংখ্যার গড় হয়, মোট সংখ্যার গড় হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তো দেখো এইবার আমাদের যে প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে সেই প্রশ্নটা কি, আমি তোমাদেরকে বেসিকটা বুঝিয়ে দিলাম যাতে প্রবলেম না হয়। বলা হয়েছে 7টি ক্রমিক সংখ্যার গড় হলো 20, এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি। তাহলে 7টি ক্রমিক সংখ্যা আমরা কি বলতে পারি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে আমরা কি বলতে পারি, এর গড় কোন সংখ্যাটা, গড় হলো সবসময় কি হবে, আমরা জানি না কিন্তু কোন সংখ্যাটা, শুধু জানি যে গড় হলো আমাদের কত 20। তাহলে গড় কোন সংখ্যাটা হবে, মাঝের সংখ্যা, তার মানে কত, এই দিক থেকে 3টে বাদ দাও, এই দিক থেকে 3টে বাদ দাও, অর্থাৎ মাঝের এই সংখ্যাটা হলো আমাদের কি দেওয়া রয়েছে, 20 দেওয়া রয়েছে এই সংখ্যাটা। দেখো এদিকে 3টে, এই 3টে বাদ দিলে মাঝের সংখ্যা 4 নম্বর সংখ্যা যেটা রয়েছে সেই সংখ্যাটাই আমাদের কি গড় হবে, মাঝের সংখ্যা এটাই তো হবে 4 নম্বর সংখ্যাটা। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে, এটা 20 দেওয়া রয়েছে, বলা হয়েছে বৃহত্তম সংখ্যা কি। এবার ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, তাহলে কি বৃহত্তম সংখ্যা কত হবে, 21 22 23 হবে। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হয়ে যাবে, বৃহত্তম সংখ্যা হবে আমাদের 23, অর্থাৎ সি অ্যান্সার হবে। বুঝতে পেরেছ? তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হলো আমাদের, এর মধ্যে সবথেকে বড়, এর মধ্যে সবথেকে বড় কোনটা দেখতে পেলাম আমরা, 23 যেটা রয়েছে 23 হলো এর মধ্যে সবথেকে বড়। তাহলে অ্যান্সার আমাদের 23 হয়ে গেল। তো চলো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় হলো কত। 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়, তাহলে আমরা কি বলতে পারি, ফার্স্ট বিজোড় সংখ্যা আমাদের কত আছে, প্রথম বিজোড় সংখ্যা যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের 1, তারপরে কত 3, তারপরে 5, এইভাবে 100 পর্যন্ত আমাদের বিজোড় সংখ্যা কোনটা আছে, শেষ আছে আমাদের 99, তাই তো। তারপরে তো 100 হয়ে গেল জোড় সংখ্যা, তাহলে 100 পর্যন্ত শেষ বিজোড় সংখ্যা আমাদের কত, 99। এখন বলা হলো এর গড় কত। যখনই গড় বের করতে বলা হয়েছে আমরা কি করব, শেষ সংখ্যা, যেহেতু দেখো বিজোড় সংখ্যা মানে কি, এদের মধ্যে ডিফারেন্স সেম, দেখো 2 2 করে, যখনই ডিফারেন্স সেম থাকবে সেই ক্রমিক সংখ্যা হলেও ডিফারেন্স সেম থাকে, তাহলে প্রত্যেকটা 2 2 করে ডিফারেন্স, তাদের ডিফারেন্স সেম থাকলে আমরা কি করব, সবসময় গড় বের করার সূত্র শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা, অর্থাৎ 99 প্লাস 1 বাই কী করবো 2 করবো, অর্থাৎ 100/2 = 50, এইটা আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ সি যেটা রয়েছে এই সি আমাদের অ্যান্সার চলে এলো 50। বুঝতে পেরেছ? যদি জোড় সংখ্যা বলতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, আচ্ছা যদি এই সেম প্রশ্নটাকে আমাদের এইভাবে বলা হতো যে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো, তাহলে আমাদের ফার্স্ট জোড় সংখ্যা কোনটা হতো, 2 হতো, আর শেষ জোড় সংখ্যা আমাদের কত হতো, 100 হতো, তাই তো, 100 জোড় সংখ্যা। তাহলে এর গড় কত হতাম, 102/2, অর্থাৎ 51 হয়ে যেত যদি জোড় সংখ্যা বলা হতো। ঠিক আছে, মনে রাখবে। যেহেতু বীজের সংখ্যা কি আমাদের 99 লাস্ট বীজের সংখ্যা, এরপরেরটা কি 100 হলো জোড় সংখ্যা, সেজন্য 100কে আর ধরতে পারলাম না। তো চলো নেক্সট কোয়েশ্চেনে। বলা হয়েছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হলো 95, বড় থেকে ছোট হিসাবে সাজালে চতুর্থ সংখ্যা কোনটি সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কী করো, 5টি ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে আমরা পরপর 5টি সংখ্যা 1 2 3 4 5, তাহলে এর গড় কি বলা হয়েছে 95, তাহলে 95 কোন সংখ্যাটা হবে, মাঝের সংখ্যাটা, তার মানে এই দিক থেকে 3 নম্বর বা এই দিক থেকে 3 নম্বর মাঝের সংখ্যা, এটা দেওয়া রয়েছে আমাদের কত 95। এখন বলা হয়েছে তাহলে কি এগুলো ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে এর আগের বিজোড় সংখ্যা কোনটা বলো তো 93, তার আগে কত 91, এরপরে কত 97, তারপরে এলো 99। এখন বলা হয়েছে যদি বড় থেকে ছোট হিসেবে সাজাই তাহলে চতুর্থ সংখ্যা কোনটি হবে। তাহলে দেখো আমরা এইটা যদি দেখি নর্মালি কি এইটা হলো ছোট থেকে বড়, বড় থেকে ছোট মানে এর উল্টো দিক থেকে, তা উল্টো দিক থেকে চতুর্থ সংখ্যা গুনো 1 2 3 4, অর্থাৎ 93 যেটা রয়েছে এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ কি 93 হলো বড় থেকে ছোট হিসাবে সাজালে চতুর্থ সংখ্যা। ঠিক আছে, তাহলে কোনো অপশানে মিলছে না, অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, কোনোটিই নয়, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেনে। দেখো কোনো প্রশ্ন কি আমাদের লিখতে হচ্ছে, আমরা জাস্ট কিন্তু এইটুকু, এতটাও লেখার তোমাদের দরকার নেই, এগুলো মুখে মুখে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে 1 লাইন করে লিখছি। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে 3-এর প্রথম 5টি গুণিতকের গড় কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো দুভাবে করতে পারো, এক হলো নর্মাল নিয়ম, আমি তোমাদেরকে প্রথমে বলি, তারপরে হলো কীভাবে ইজিলি করবে সেটা বলছি। তো
তাহলে কী দেওয়া হয়েছে, 3-এর প্রথম 5টি গুণিতক কী, প্রথম হলো 3, তারপরে 6, 9, 12, 15, এইটা হলো আমাদের কি 3-এর প্রথম 5টি গুণিতক। এর কী বলা হয়েছে, এর গড় কত, তাহলে এর গড় কী হবে, 5টি গুণিতক মানে কি পরপর এদের মধ্যে ডিফারেন্সটা কত, 3 করে ডিফারেন্স সেম। আর যখনই ডিফারেন্স সেম সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমাদের যে নর্মাল যে সূত্র সেই সূত্রকে ইউজ করব। কী হবে, আমাদের গড় কোনটা হবে, মাঝের সংখ্যাটা, মাঝের সংখ্যা কোনটা রয়েছে, এই 9 রয়েছে আমাদের মাঝের সংখ্যা, দেখো দু সাইডে বাদ দিয়ে দাও, তাহলে 9 আমাদের অ্যান্সার হয়ে যাবে, বি যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে গেল। বা তোমরা এইভাবেও করতে পারতে, যেহেতু ডিফারেন্স 15 আর 3 18, 18/2 করে দিতে 9 অ্যান্সার চলে আসতো, বা এইরকম নর্মালি লিখে দিতে পারতে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, যে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। দেখো এখানে কিন্তু কোনো সূত্র কাজ করবে না, আমাদের মৌলিক সংখ্যা বলা হয়েছে, এর তো কোনো নির্দিষ্ট রুল মেনে চলছে না। তাহলে আমি কি বলতে পারি, প্রথম 9টি মৌলিক সংখ্যা কোনটি। ফার্স্ট মৌলিক সংখ্যা আমাদের কত আছে, ফার্স্ট হলো 2। মনে রাখবে 1 কিন্তু মৌলিকও নয়, যৌগিক নয়, 1 মৌলিক সংখ্যা আমাদের নয়। 2 একমাত্র জোড় সংখ্যা যেটি হলো মৌলিক সংখ্যা। তারপরে কত, 3, তারপরে 5, তারপরে 7, তারপর 9 তো আমাদের মৌলিক সংখ্যা নয়, তাহলে 11, তারপরে 13, 15 নয় আমাদের যৌগিক সংখ্যা নয়, তাহলে 17, তারপরে 19, তাহলে কটা, 9টা বলেছে, 1 2 3 4 5 6 7 8, তারপরে আমাদের কত, 19-এর পরে 21 তো হবে না, 21 হলো আমাদের কি এটা যৌগিক সংখ্যা, তাহলে এটা 23 হয়ে গেল। এবার কি করব, এগুলোকে যোগ করে দাও, যোগ করে বাই 9 করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে, তাহলে এইগুলোকে যোগ করে দাও। এবার টোটাল কতগুলো সংখ্যা বলা হয়েছে, টোটাল 9টা সংখ্যা বলা হয়েছে, তাহলে কি করলাম, বাই আমি কি করব, এটাকে বাই হলো আমার 9 দিয়ে ভাগ করে দেবো, বাই হলো আমি 9 করে দিলাম, তাহলে করে দাও এটাকে অ্যান্সার। 3 আর 2 5 আর 5 10 আর 7 17 আর 11 28 আর 13 41 আর 17 58 আর 19 77 আর 23 হলো আমাদের কত হয়ে যায়, 77 আর 23 হলো 80 100, তাহলে আমাদের কত আসছে 100/9, আর এটা ভাগ করলে কত হয়, 9 11 99 পূর্ণ 1/9, তাহলে মৌলিক সংখ্যার গড় কত, 11 পূর্ণ 1 9, তা সি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে গেল। মনে রাখবে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রুল কাজ করছে না বলে আমাদেরকে কিন্তু যোগ করতেই হবে, যোগ করে ভাগ করতেই হবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেওয়া রয়েছে, 6 থেকে 34-এর মধ্যে অবস্থিত যে সকল সংখ্যা 5-এর গুণিতক তাদের গড় বের করতে বলা হয়েছে। তো কি করে করব, সেই নর্মাল নিয়ম যেইভাবে আমরা করে থাকি। কি নিয়ম, যে 6 থেকে 34-এর মধ্যে 5-এর গুণিতক, অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, কোন কোনটা আছে। তাহলে ফার্স্ট কি, 5 তো হবে না, 5 তো 6 থেকে আগে রয়েছে, তাহলে প্রথম সংখ্যা হলো 10, তারপরে 15, 20, 25, তারপরে 30, আর তারপরে কত, 5 7 35, 35 তো 34-এর বেশি হয়ে যাচ্ছে, এটা হবে না। এখন বলা হয়েছে এদের গড় বের করতে, এদের গড় কত হবে, তাহলে আমরা সেই নর্মাল নিয়মে মাঝের সংখ্যাটা, যেহেতু ডিফারেন্স সেম 5 5 করে, তাহলে মাঝের সংখ্যা তো 20 হলো এদের গড় হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হবে, তাদের গড় কত হবে 20, বা এইভাবে করতে করতে 30 + 10/2 20 অ্যান্সার চলে আসতো। ঠিক আছে, তো চলো চলে যাই। দেখো কেন 5কে আমরা কেন নিলাম না, কারণ বলেছে 6 থেকে শুরু 34-এর মধ্যে। 35কে নিলাম না কারণ 34-এর পরে হয়ে যাচ্ছে, আর 5কে নিলাম না কারণ 6-এর আগে হয়ে যাচ্ছে, কিন্তু 6-এর পর থেকে 6 থেকে শুরু করে 34-এর মধ্যে অবধি নিতে বলেছে আমাদেরকে। তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, একটি ছাত্রের 4টি বিষয়ের মার্কসের গড় হলো 75। যদি পঞ্চম বিষয়ে ছাত্রটি 80 পেয়ে থাকে তাহলে নতুন গড় কত। এটা নর্মাল নিয়মে করতে পারো, আমি তোমাদেরকে নর্মাল নিয়মে দেখাচ্ছি আর ইজি প্রসেসও দেখাচ্ছি, দুটোই দেখাচ্ছি, যেটাতে তোমরা কমফোর্টেবল মনে করবে সেটাতে করবে। কি বলা হয়েছে, 4টি বিষয়ে গড় হলো তার কত 75, তাহলে 4টি বিষয়ে টোটাল কত হয়ে যাবে, 4 × 75 = আমাদের কত হয়ে যাবে, 75 × 2 = 150 300। পঞ্চম বিষয়ে সে কত পেয়েছে, পঞ্চম বিষয়ে পেয়েছে 80, তাহলে টোটাল কত হয়ে গেল আমাদের 380 হয়ে গেল। এখন এদের গড় কী হবে, যেহেতু গড় বের করতে হবে, তাহলে কি করব, 5টা টোটাল বিষয় কতটা হলো, এখানে 4টা ছিল আর এখানে একটা 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 7 35, আর হলো 3 0 6 7, তাহলে কত হয়ে গেলো 76, এটা অ্যান্সার হয়ে গেল। এইভাবে করতে পারো, না হলে কিভাবে করতে পারো, দেখো 4 জনের কত করেছিল, 4 জনের 75 করেছিল, এখন 5 জন এলো, তাহলে সে কত 80 নম্বর নিয়ে এলো, তাহলে তারও যদি আমি 4 জনকে 75 75 করে, কত ছিল, প্রত্যেকের ছিল 75 75 75 75, এখন 5 নম্বর ব্যক্তি যে এলো সে কী করলো, সে 80 নম্বর নিয়ে এলো একা, তাহলে গড় কত হবে, দেখো 75 তো হবেই,
প্লাস কী হবে, এইখানে একেও যদি আমি 75, 80কে যদি আমি লিখি 75 + 5 এই হিসাবে লিখতে পারি, লিখতে পারি তো। এখন আমি কি বলতে পারি যে গড় তো 75 হতো, কিন্তু এই 5 এক্সট্রা রয়েছে, 5কে আমি কী করলাম 5 জনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে এক এক করে প্রত্যেকে ভাগে ভাগে পেয়ে গেল, এক এক করে, তাই তো। তাহলে গড় আমাদের কত এসে দাঁড়ালো 76, প্রত্যেকে 76 করে হয়ে গেল। বুঝতে পেরেছো? এইভাবেও করতে পারো, না হলে তোমার নর্মাল এই যে সূত্র সেই সূত্র অনুযায়ীও করতে পারো, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে 40টি ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান হলো কত? আমাদের 50। তার সর্বোচ্চ রান সর্বনিম্ন রানের থেকে 172 বেশি। যদি দুটি ইনিংস বাদ দেওয়া হয় তাহলে বাকি 38টি ইনিংসে তার গড় রান হয় 48। খেলোয়াড়টির সর্বোচ্চ রান কত বের করতে বলা হয়েছে। বলা হয়েছে কি তার টোটাল আমাদের কত, তাদের কতটা 40টি ইনিংস রয়েছে, 40টি ইনিংসে গড় কত 50 করে, তাহলে 40টি ইনিংসে টোটাল কত হয়ে গেলো 40 প্লাস ইন্টু 50 অর্থাৎ 2000। এখন বলা হয়েছে কি, এখন হলো 38টি ইনিংসে আবার গড় কত 48 করে, তাহলে 38টি ইনিংসে টোটাল কত হয়ে যাবে 38 গুণ 48, গুণ করলে কত হয়ে যায় দেখো 1900 থেকে 38 দুগুণে 76 কম, মানে হলো আমাদের 1824, তাই তো। 38 দুগুণে 76 কম, হ্যাঁ 1900 থেকে 18 দুগুণে 36, 1950, তাহলে 76, হ্যাঁ 1824 এটা হলো। তাহলে আমি কি বলতে পারি যে তার এই যে দুটো ম্যাচ রয়েছে, এই দুটো ম্যাচে তার টোটাল রান কত 2000, 40টা ম্যাচে 2000 ছিল আর 38টা ম্যাচে 1824, তাহলে এই দুটো ম্যাচে তার টোটাল রান কত 176। 2000 থেকে 1824কে বাদ দিলে 176। এখন আমাদের বলা হয়েছে সর্বোচ্চ রান কত তার, তাই তো। তাহলে আমি যদি ধরে নিই সর্বনিম্ন রান এক্স, তাই তো, সর্বনিম্ন রান ধরে নিলাম এক্স, তাহলে সর্বোচ্চ রান কত হয়ে যাবে তার থেকে আরও 172 বেশি, তাহলে সর্বোচ্চ রান হবে এক্স প্লাস 172। সর্বনিম্ন রান যা তার থেকে আরও 172 বেশি, তাহলে এক্স প্লাস 172, এই দুটো যোগ করলে আমাদের কত হয়ে যায়, তাহলে 2x প্লাস 172। এটা কি হলো বাকি দুটো রানের, বাকি দুটো ম্যাচের টোটাল রান। কিন্তু ওরা কি বলেছে না এটা অ্যাকচুয়ালি কত, এটা হলো 176। তাহলে আমাদের কত চলে এলো, আমাদের চলে এলো 2x ইজুকাল টু চলে এলো 172কে এই পাশে নিলে 4, তাহলে x ইজুকাল টু 2 চলে এলো, ঠিক আছে। x ইজুকাল টু আমাদের কত এলো 2, তাহলে x যদি 2 হয় বলা হয়েছে সর্বোচ্চ রান কত, সর্বোচ্চ রান কত x প্লাস 172। সর্বনিম্ন যদি x হয় তাহলে সর্বোচ্চ কত x প্লাস 172, তাহলে x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে সর্বোচ্চ রানটা আমাদের এসে দাঁড়াবে কত 172, 2 174 হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার আমাদের ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করি কোনো রকম প্রবলেম হবে না। দেখো এই 5 দিনের কোর্সটা কিন্তু প্রত্যেকে করে না, যারা এরপর এসআই এর এক্সাম বা অন্যান্য পিএসসি এক্সাম দেবে, এই 5টা চ্যাপ্টার থাকলেই তোমরা দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করে আসতে পারবে। মানে এই 5টা ভিডিও যদি দেখে থাকো তোমরা প্রত্যেকে দেখো, আর ভিডিওগুলোকে লাইক শেয়ার করে দাও, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় উষ্ণতা হলো 37 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হলো 34 ডিগ্রি সেলসিয়াস। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের 4/5 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত। তাহলে আমরা কি বলতে পারি, সোমবার অর্থাৎ মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এই 3 দিনের গড় কত 37 ডিগ্রি। তাহলে টোটাল কত হয়ে যাবে, টোটাল হলো 3 দিনে 37 গুণ 3, 3 7 21, 1 হাতে 2, 3 3 9 আর 2 11, 111। এখন কি বলা হয়েছে যে মঙ্গল থেকে বৃহস্পতিবার, তাহলে মঙ্গল কোনটা, টুয়েসডে, ওয়েডনেসডে আর থার্সডে, এই 3 দিনের গড় আবার কত 34 ডিগ্রি করে। তাহলে 3 দিনের টোটাল কত হয়ে যাবে 34 গুণ 3 ইজুকাল টু 3 4 12, 2 হাতে 1, 3 3 102। এখন আমাদের কি বলা হয়েছে, আমরা এখানে আরেকটা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে তাহলে যদি এই দুটোকে বিয়োগ করে দিই, এই দুটোকে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের এসে কি দাঁড়ায় দেখো তো, এই দুটোকে বিয়োগ করলে এইটা আর এইটা কেটে যায়, তাহলে মনডে মাইনাস থার্সডে, অর্থাৎ সোমবার আর বৃহস্পতিবারের গড় আমাদের মোট রান কত এসে দাঁড়ালো, এই দুদিনের মোট রান এসে দাঁড়ালো, এইটা মাইনাস এইটা করলে আমাদের কত হয়ে যায় 9। এই দুদিনের গড় রান কত এসে দাঁড়ালো 9, গড় নয়, এই দুদিনের রান এসে দাঁড়ালো হলো 9। এখন তাহলে বলা হয়েছে বৃহস্পতিবারের উষ্ণতা কত। কি দেওয়া রয়েছে যে বৃহস্পতিবারের উষ্ণতা অর্থাৎ থার্সডের উষ্ণতা হলো মনডের তুলনায়, মানে সোমবারের তুলনায় সোমবারের অর্থাৎ মনডের হলো 4/5। তাহলে আমি কি বলতে পারি, থার্সডে বাই মনডে ইজুকাল টু কত হয়ে গেল 4/5,
অর্থাৎ দুদিনের উষ্ণতার গড় হলো আমাদের কত 4:5। তাহলে আমি কি বলতে দুদিনের মোট উষ্ণতা কত আমাদের অনুযায়ী 4 আর 5 9, কিন্তু ওরা কি বলেছে যে এদের ডিফারেন্সটা হলো 9। তাহলে আমাদের অনুযায়ী এই দুদিনের ডিফারেন্সটা কত এসে দাঁড়ায় দেখো তো, 4 আর 5 1। আমাদের অনুযায়ী ডিফারেন্স কত, আমাদের অনুপাত অনুযায়ী 4/5, তাহলে আমাদের অনুযায়ী 1 এলো। 1-এর ভ্যালু ওরা কত বলেছে, ওরা বলেছে 1-এর ভ্যালু হলো 9। তাহলে বলা হয়েছে যে বৃহস্পতিবারের উষ্ণতা কত, বৃহস্পতিবারের উষ্ণতা কোনটা ছিল, থার্সডে মানে 4, তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে 4 নং 36 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এইটা হয়ে গেল। যদি বলা হতো সোমবারের কত, 5 নং 45, এটা বের করে দিতাম। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নের দিকে চলে যাই ফ্রেন্ডস। কারোর কোনো রকম প্রবলেম হলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ফ্রেন্ডস। এরপর কি দেওয়া রয়েছে, 20 জন ছাত্রের একটি শ্রেণীর বিজ্ঞান বিভাগে গড় মার্কস হলো 68। যদি 2 জন ছাত্রের মার্কস যথাক্রমে 72 আর 61 পরিবর্তে 48 আর 65 ধরা হয়ে থাকে, তাহলে সঠিক গড়টি কত? বলা হচ্ছে 20 জন স্টুডেন্ট রয়েছে, এদের গড়টা আমাদের কত 68 করে। এখন কি করা হয়েছে, এখানে কি করেছে, ভুল করেছিল যখন কাউন্ট করছে তখন ভুল করে কি করেছে, একজনের 72 আর একজনের 61 ছিল, ভুলে হলো 48 আর 65 লিখে ফেলেছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে রান দেখো 72 আর 61 এত হওয়া উচিত ছিল তাদের, 2 এর 1 3 আর 6 এর 7 13, 133 রান যোগ করা উচিত ছিল এই দুজনের 20 জনের মধ্যে, কিন্তু ওরা যোগ করেছে কত 48 প্লাস 65, অর্থাৎ 5 আর 8 13, 3 হাতে 1, 6 আর 4 10 আর 1 11, অর্থাৎ তাদের যোগ করতে হতো কত 133, কিন্তু ভুল করে যোগ করে ফেলেছে, কম কম করে যোগ করে 113, অর্থাৎ তাদের দেখো লস কত হয়েছে, 20 নম্বর লস হয়েছে, যেটা যোগ করা হয়নি তাদের মধ্যে। তাহলে আমি কি বলতে পারি, নতুন গড় কত হবে, আগে ছিল 68 করে, এখন দেখলাম যে 20 নম্বর সে কম যোগ করেছিল, এখন এই 20 নম্বর যদি 20 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে গড় কত আর 1 করে বেড়ে যাবে, অর্থাৎ গড় এখন এসে দাঁড়াবে হলো 69, অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? এক্সট্রা আমি কি দেখলাম যে 20 কম ধরেছে, আগে যা ছিল, আগে 72 আর 61 পরিবর্তে যখন 48 আর 65 ধরেছে, তখন দেখতে পাচ্ছি যে 20 নম্বর কম ধরে ফেলেছে। তাহলে এই 20 নম্বরটা কি, তাহলে অ্যাকচুয়াল যদি সঠিক গড় বের করি, এই 20 নম্বরটাকে অ্যাড করতে হবে। 20 নম্বর যদি অ্যাড করি, গড়ে কি করলাম, আগে 68 ছিল, এবার 20 জনকে আমি 1 1 করে ভাগ করে দিয়ে দিলাম, তাহলে আমাদের গড় কি আর 1 করে বেড়ে গেল, অর্থাৎ 69 হয়ে গেল। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তার সমস্ত লিঙ্ক PDF পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে নাও। তোমাদের কোনো রকম প্রবলেম থাকলে আমাদের নিচে কমেন্টে জানাও। দেখো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, 12টি সংখ্যার গড় হলো 15 এবং প্রথম 2টি সংখ্যার গড় হলো 14, বাকি সংখ্যাগুলোর গড় কত? তাহলে 12টি সংখ্যার গড় আমাদের কি দেওয়া রয়েছে 15, আর প্রথম 2টি সংখ্যার গড় হলো 14, তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত? তাহলে 12টি সংখ্যার টোটাল কত দেখো তো, 12টি সংখ্যার টোটাল হলো 15 12, 12 2 30 0 3, 5 15 2 30 0 3, আর 15 15 3 18, অর্থাৎ মোট কত 12টির হলো 180 হয়ে গেল। প্রথম 2টি সংখ্যার গড় কত 14, তাহলে প্রথম 2টি সংখ্যার টোটাল কত 28, তাহলে বাকি সংখ্যা কত, বাকি সংখ্যা আমি কি করতে পারি, তাহলে 10টা দেখো, দুটো সংখ্যার আমি 14 করে, তাহলে এই 28 নম্বর এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত এসে দাঁড়ায়, 8 2 হলে, আর 3 আছে কত হলে 5 হবে, 5 হলে, অর্থাৎ 152। আমি তাহলে বলতে পারি বাকি যে 10টা সংখ্যা রয়েছে, এই 10টি সংখ্যার গড় হলো কত 152, তাই তো? তাহলে এই 10টি সংখ্যার গড় নয়, মানে মোট হলো 152, তাহলে এই 10টি সংখ্যার গড় কত হয়ে যাবে 152/10, অর্থাৎ ভাগ করলে 5 1 5 15, 2 এর 10, এটা কেটে দিলে 15, অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়ালো 15 পূর্ণ 1 এর 5, এটা অ্যান্সার এসে দাঁড়ালো, অর্থাৎ বি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ? কি করলাম বলো তো, আমরা এখানে কিচ্ছুই করলাম না, দেখো জাস্ট এইটুকু কী করলাম, যে 15টার ছিল কত, টোটাল ছিল 180, সেখান থেকে দুটো সংখ্যাকে যখন বাদ দিলাম, যেই সংখ্যা দুটো, তাহলে বাকি 10টার গড় বের করব, তাহলে দুটো সংখ্যার 28 বাদ দিলে 152 হলো, তাহলে এই 10টা দিয়ে ভাগ করে দিলাম, 10টা সংখ্যা মোট হলো 152, তাহলে 10টি সংখ্যার গড় কত 152/10 = 15 পূর্ণ 1 এর 5। ঠিক আছে, বলা হয়েছে যে দুটি সংখ্যার বৃহত্তর সংখ্যাটি 20% প্রথম সমান ক্ষুদ্রতম সংখ্যাটির 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার পার্থক্য বৃহত্তর সংখ্যাটির
থেকে 20%-এর সমান ক্ষুদ্রতম সংখ্যাটি কত। অর্থাৎ কি বলা হয়েছে যে আমি বলতে পারি যদি আমি দেখি যে বৃহত্তম সংখ্যা আর পার্থক্য এদের অনুপাত বের করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি পার্থক্য কি বলা হচ্ছে 20% কার বৃহত্তম সংখ্যার, অর্থাৎ আমি যেটাকে পার্সেন্ট তুলে দিলে 100, অর্থাৎ বৃহত্তম সংখ্যা যদি 100 হয় তাহলে পার্থক্য কত 20। তাহলে আমি কি বলতে পারি তাহলে ছোট সংখ্যাটা আমাদের কত, এটা দিয়ে এটাকে বাদ দিলে 80, তাহলে ছোট সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের কত 80। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এখানে যে বৃহত্তম আর ক্ষুদ্রতম আর বৃহত্তমর যদি অনুপাত বের করি বৃহত্তম, তাহলে আমাদের কত আসে, ক্ষুদ্রতম হলো 80 আর বৃহত্তম হলো 100। তাহলে আমাদের এটা এসে দাঁড়ায় 0 0 কাটো, 4 দিয়ে 4 2 8 5, অর্থাৎ অনুপাতে এসে দাঁড়ায় 4:5, তাই তো। তাহলে আমাদের বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমাদের অনুযায়ী ক্ষুদ্রতম সংখ্যা কত 4, কিন্তু ওরা বলেছে না ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 12। তাই আমি বলতে পারি 4-এর ভ্যালু যদি 12 হয় 5-এর ভ্যালু কত হবে 3 5 15, 3 4 12, 3 5 15। তাহলে অ্যান্সার আমাদের কোনটা আসবে, অ্যান্সার এ যেটা রয়েছে এ আমাদের কিন্তু অ্যান্সার চলে এলো। তাহলে বুঝতে পেরেছ, কারোর প্রবলেম হলে কিন্তু কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাও, প্রত্যেকে জানাও যার যা প্রবলেম হচ্ছে। বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 40, তাদের গুণফল হলো কত, আমাদের 375, তাদের অনন্যকের সমষ্টি কত। যখনই এটা বলবে দেখো দুটো সংখ্যার গড়, কিছু করার দরকার নেই, যখনই বললো অনন্যকের সমষ্টি কত, কী করলে যোগফল বাই হলো কি গুণফল দিয়ে ভাগ করে দিলে, অর্থাৎ বাই 375, এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। 5 দিয়ে কাটলে এটা 8, 5 দিয়ে কাটলে 5 7 35, 2 5 75, অর্থাৎ 8/75। ঠিক আছে, এইটা অ্যান্সার হয়ে গেল আমাদের বি যেটা রয়েছে সেটা অ্যান্সার হয়ে গেল। এবার প্রশ্ন আসতে পারে যে কীভাবে হলো, বুঝতে তো পারলাম না। কী বলা হয়েছে, দুটো সংখ্যার যোগফল হলো কত 40, আমি ধরলাম একটা এ আর একটা বি, তাহলে যোগফল কত হয়ে গেল আমাদের 40 হয়ে গেল। গুণফল তাহলে কি এ ইন্টু বি কত দেওয়া রয়েছে আমাদের 375, তাহলে আমি যদি এইটা বাই এইটা করে দিই তাহলে আমাদের কত চলে আসে এ প্লাস বি বাই এ বি। তাহলে এ প্রথম ভাগ করলে কত হয়ে যাবে 1/b প্লাস 1/a ইজুকাল টু কী হয়ে যাবে 40/375। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যার যখন গড় সমষ্টি দেওয়া রয়েছে আর গুণফল দেওয়া রয়েছে, গড় আমাদের সংখ্যা দুটো অনন্যক মানে কি বলতো, এর অনন্যক হলো 1/a, সবসময় উল্টে দেবো সংখ্যাটাকে, নিচের সংখ্যা উপরে লব হর লব হয়ে যায়। ঠিক আছে, উল্টে দিলে তাহলে এদের কত, দুটি সংখ্যার সমষ্টি অনন্যকের সমষ্টি হলো 40/375, না এটা কাটলে হয়ে যায় আমাদের 8/75, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার হয়ে গেল বি। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, এর পরের প্রশ্ন দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফল ও পার্থক্য যথাক্রমে 20 আর 8, তাদের বর্গের পার্থক্য কত। অর্থাৎ দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, অর্থাৎ একটা এ আর একটা বি হলে এটা দেওয়া রয়েছে কত আমাদের 20, আবার পার্থক্য অর্থাৎ a মাইনাস বি দেওয়া রয়েছে আমাদের 8। তাহলে বলা হয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুকাল টু কত। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখতে পারি কি পারি না বলো, লিখতে পারি অবশ্যই। তাহলে এ প্লাস বি ইজুকাল টু আমাদের কত 20 দেওয়া রয়েছে, আর a মাইনাস বি দেওয়া রয়েছে 8। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুটি সংখ্যার বর্গের পার্থক্য, অর্থাৎ এর বর্গ আর এর বর্গ তার পার্থক্য ইজুকাল টু 8 20 160, অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল, তাই তো। তো এর পরের প্রশ্নে চলো আমরা চলে যাই, পরের প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন দেখো, আমরা অনেক প্রশ্ন কিন্তু তোমাদেরকে করাচ্ছি, বারবার বলছি আমরা যত প্রশ্ন করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, বলা হয়েছে তিনটি সংখ্যার সমষ্টি হলো 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:3, দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে কী বলা হয়েছে তিনটে সংখ্যা, একটা ধরো এ, একটা বি, একটা সি, জাস্ট বোঝার জন্য এগুলো ABC লিখে নিই। ঠিক আছে, প্রথম দুটির অনুপাত কত, প্রথম আর দ্বিতীয় হলো 2:3 আর দ্বিতীয় আর তৃতীয় হলো 5:3। তো কী করবো, এর অনুপাতটা বের করি, এটা 5 দিয়ে করো, তো অনুপাত এসে দাঁড়ালো 5 2 10, 3 5 15, 3 3 9। তাহলে বলা হয়েছে কি তিনটে সংখ্যার সমষ্টি কত, তিনটে সংখ্যার সমষ্টি হলো আমাদের 136। তাহলে আমাদের অনুযায়ী সমষ্টি কত হলো 10 15, 10 আর 5 25 আর 9 34। ওরা বলেছে এই 34 নয়, ওরা বলছে না তিনটে সংখ্যার সমষ্টি হলো 136। আমরা বলতে পারি 34-এর ভ্যালু কত দেওয়া রয়েছে 136। তাহলে একের ভ্যালু কত, এটা দিয়ে কাটলে 4, তাহলে একের ভ্যালু এসে দাঁড়ালো আমাদের কত 4। বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা কত 15, তাহলে 15 ভ্যালু কত হয়ে যাবে 4 গুণ 15 ইজুকাল টু 60। যদি বলতো তৃতীয় সংখ্যা 36, প্রথম সংখ্যা 40। ঠিক আছে, বুঝতে পেরেছো, যেটা বের করতে দিত বের করে ফেলতে আমরা পারতাম।
তো দেখো ফ্রেন্ডস, এরপর আমরা আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে, আমাদের আজকে সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের এটা হলো কি 5 নম্বর চ্যাপ্টার আমাদের এই ক্র্যাশ কোর্সের, আমাদের 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার আমরা যেটা করব সেটা হলো বয়স সংক্রান্ত অঙ্ক বা প্রবলেম অন এজ। তো ফ্রেন্ডস, তার আগে আমি তোমাদেরকে আর একটা বলে রাখি যে আমাদের আর.এস. আগরওয়ালের একটা ম্যাথ সিরিজ চলছে কিন্তু আমাদের চ্যানেলে, আর.এস. আগরওয়ালের ম্যাথ সিরিজ, ঠিক আছে। এই ম্যাথ সিরিজে আমরা তোমাদেরকে সমস্ত আর.এস. আগরওয়ালের বাংলা যে বইটা রয়েছে সেই বইটাকে তোমরা কমপ্লিট করাচ্ছি তোমাদেরকে। সেজন্য যারা ভিডিওগুলো আগেরগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর ম্যাথ সিরিজের সম্পূর্ণ বইটা, সম্পূর্ণ আর.এস. আগরওয়ালের বই তোমরা কিন্তু এখানে আমরা আর.এস. আগরওয়ালের বাংলা বইটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করাবো, সেজন্য প্রত্যেকটা ভিডিও অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। তো চলো আজকে 5 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে তার হলো আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা চলে যাই। তাহলে ফ্রেন্ডস, আজকে বয়স সংক্রান্ত যে আমাদের চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে আমরা তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করাচ্ছি। তো এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে দেখো, যে মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত হলো 7:1। তাহলে বলা হয়েছে 4 বছর আগে তাদের অনুপাত ছিল কত, বয়সের অনুপাত ছিল 19:1। তাহলে এখন থেকে 4 বছর পর তাদের মায়ের বয়স কত হবে। দেখো, আমরা তোমাদেরকে যেই ট্রিক শিখিয়েছিলাম সেই ট্রিক দিয়েই তোমাদেরকে করাচ্ছি, আর যদি কেউ অন্য নিয়মে করতে চাও করতে পারো, ঠিক আছে। তো আমরা কি দিয়েছি, এক হলো মা রয়েছে, এক হলো মা, আর একটা রয়েছে আমাদের মেয়ে, তাই তো। এদের বয়সের অনুপাত কত দেওয়া রয়েছে, বয়সের অনুপাত হলো বর্তমানে 7:1। এখন বলা হয়েছে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। তাহলে এখন থেকে 4 বছর পর কত হবে। তাহলে আমরা কি করব, ক্রস গুণ মেথড, যেইটা আমি তোমাদেরকে ক্রস মেথড শিখিয়েছিলাম সেটা করব। এটা কি বলা হয়েছে, 4 বছর, এটা হলো আগে তাদের বয়সের অনুপাত ছিল এইটা, ঠিক আছে। তো 7 একে 7, 19 একে 19 করে দাও, তাহলে আমাদের কত হয়, ডিফারেন্স দেখো কত হয়ে গেল, এটা 12 হয়ে গেল, আর এখানে ডিফারেন্সটা কত, এখানে 18 হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের তাহলে চলে এলো কি, আমাদের চলে এলো এখানে যে 12/18 এর ভ্যালু আমাদের কত দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে এই 4 বছর, তাই তো। এর ভ্যালুটা দেওয়া রয়েছে আমাদের কত, 4। তাহলে আমাদের অনুযায়ী 12/18 এলো, তাহলে কাটো এটা 2, 6 দুগুণে 12, 3 6 18, 2 দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায়, 2 হয়ে যায়। অর্থাৎ একের ভ্যালু আমাদের 3 দুগুণে 6 এলো। একের ভ্যালু কত চলে এলো, আমাদের 6 চলে এলো। তাহলে আমরা কি বলতে পারি, মেয়ের বর্তমান বয়স 6 বছর আর মায়ের বর্তমান বয়স কত, 6 7 42 বছর, তাই তো। বলা হয়েছে 4 বছর পর মায়ের বয়স কত হবে, তাহলে এখন যদি 42 হয়ে থাকে 4 বছর পর কত হয়ে যাবে, 42 + 4 = 46 বছর। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, সি যেটা রয়েছে, সি অ্যান্সার হয়ে যাবে। যারা এই ক্রস মেথড জানো না তারা দেখে নেবে আমাদের পিতা পুত্রের অঙ্ক যেখানে দেওয়া রয়েছে, জাস্ট একটু দেখলেই তোমরা কিন্তু ইজিলি বুঝে যেতে পারবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে, এ এবং বি এর বয়সের অনুপাত কত, 6:5। তাদের বয়সের সমষ্টি যদি 44 বছর হয়, 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে এ আর বি এর অনুপাত কত দেওয়া রয়েছে, অনুপাত দেওয়া রয়েছে 6:5। তাহলে আমি কি বলতে পারি, এ রয়েছে আর একটা বি রয়েছে, 6:5 দেওয়া রয়েছে। তাহলে আর বয়সের সমষ্টি কত দেওয়া রয়েছে, 44 বছর। তাহলে আমাদের অনুযায়ী বয়সটা কত আছে, 6 আর 5 11 বছর। তাহলে 11-র ভ্যালু কত দেওয়া রয়েছে, 44। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে 4। তাহলে এর বয়স কত রয়েছে, 4 ছক 24, আর বি এর বয়স হলো 4 5 20। এটা কি, এটা হলো তাদের বর্তমান বয়সের সমষ্টি। বয়স একজনের 24 আর একজনের হলো 20। এখন বলা হয়েছে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 8 বছর পর এর বয়স কত হবে, 24 আর 8 কত, 32, আর বি এর কত হবে, 20 আর 8 28। তাহলে এদের অনুপাতটা কত হয়ে যাবে, 4 দিয়ে যদি কাটি, এটা 4 8 32 আর এটা 4 7 28, অর্থাৎ 8:7। অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার চলে এলো, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই ফ্রেন্ডস। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, যে সোনালের বয়স হলো 40 বছর আর নিত্যার বয়স হলো 60 বছর, কত বছর পর তাদের বয়সের অনুপাত 3:5 হবে। তাহলে বর্তমানে কত রয়েছে, এক রয়েছে আমাদের সোনাল আর একটা রয়েছে আমাদের নিত্যা। এখন কি বলা হয়েছে, এখন বলা হয়েছে সোনালের বয়স কত, 40, আর নিত্যার বয়স হলো কত, 60। আর হলো কত বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:5। যখন এইরকম বয়স দিয়ে দেবে তখন আমরা কি করব, আমরা ধরে নিলাম x বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:5। এরপর কি সেই নর্মাল ক্রস মেথড আমরা করব।
ক্রস মেথডে আমরা 4×5 কত হয়ে যায় 200 হয়ে যায়, আর 3×100 কত হয়ে যায় 180 হয়ে যায়। ডিফারেন্স কত আমাদের এখানে 20, আর এখানে ডিফারেন্স হলো আমাদের 2, তাই 20/2 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, এর ভ্যালু আমাদের অনুযায়ী হলো 20/2, সেটা অ্যাকচুয়ালি কি আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এই এক্সের মানই আমাদের বের করতে হবে। তাহলে এক্সের মান কত হলো 2 দিয়ে কাটলে এটা 10, তাহলে এক্সের মান হয়ে গেল কত, এক্সের মান হলো আমাদের 10 বছর, অর্থাৎ 10 বছর পর 10 বছর আগে হলো সোনালের আর নিত্যার বয়সের অনুপাত ছিল 3:5, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, বি যেটা রয়েছে সেটা হয়ে যাবে। তাহলে দেখেছি এই নর্মাল ক্রস মেথডে কিন্তু আমরা ইজিলি যে কোনো প্রশ্নের সমাধান করে ফেলতে পারছি। ম্যাক্সিমাম প্রশ্নে আমরা ডবল ক্রস মেথডও শিখিয়েছিলাম যে কীভাবে তোমরা করতে পারো, বড় বড় অঙ্ক তোমাদের ইজিলি কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ইনকাম রিলেটেড অঙ্ক তোমরা করতে পারো, অনুপাত সমানুপাতের অনেক চ্যাপ্টার অঙ্ক করতে পারো। এটা সম্পূর্ণ আমাদের তৈরি, ঠিক আছে, এটা একদম কপিরাইটেড বলতে পারো। এই প্রসেসে তোমরা কিন্তু করলে একদম ইজিলি সমাধান হয়ে যাবে। তো চলো এরপরে আমরা যেটা রয়েছে আমাদের, এটা হলো আমাদের কি রয়েছে, এটা হলো চ্যাপ্টার আমাদের 6। চ্যাপ্টার 6, এইটা চ্যাপ্টার 6-এ আমরা তোমাদেরকে পার্সেন্টেজ বা শতকরা যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা তোমাদেরকে এখানে করাবো। আর এই শতকরা চ্যাপ্টারে আমরা তোমাদেরকে যত ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে শতকরা রিলেটেড সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের ভিডিওর এটা 3 নম্বর চ্যাপ্টার, এবং টোটাল আমাদের যে চ্যাপ্টার চলছে সেটা হলো চ্যাপ্টার 6, 6 নম্বর চ্যাপ্টার আমাদের চলছে আজকে ডে 2। তো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের যে আর.এস. আগরওয়ালের ম্যাথ সিরিজ চলছে, সেই আর.এস. আগরওয়ালের সম্পূর্ণ বাংলা বইটাকে আমরা তোমাদেরকে সমাধান করাচ্ছি। সেই আর.এস. আগরওয়ালের বাংলা বইটা কিন্তু প্রত্যেকে যেখানে সমাধান হচ্ছে আমাদের দেখে নাও, ট্রিক এবং বেসিক দুটোই আমরা ওইখানে তোমাদেরকে শেখাচ্ছি। সম্পূর্ণ বাংলা বইটাকে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যে বইটা রয়েছে, অ্যাপটিটিউড, এই বইটাকে আমরা সম্পূর্ণ তোমাদেরকে কমপ্লিট করাচ্ছি। তো চলো আজকে এই পার্সেন্টেজের আমাদের প্রশ্নের দিকে এগিয়ে যাই। কি রয়েছে আমাদের, 5:4 অনুপাতটিকে শতকরায় প্রকাশ করলে এর কার সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি করব, 5:4কে আমরা কি লিখতে পারি, 5/4 লিখতে পারি। একে যদি শতকরায় করি কি করব, ডাইরেক্ট 100 গুণ করে দেবো। তাহলে এটা কাটলে কত হয়ে যায় 25, অর্থাৎ 125%। কত, 125%। শতকরা প্রকাশ করলে কত হয়ে যাবে, 125%, অর্থাৎ ডি হয়ে যাবে। বুঝতে পেরেছে? এরকম অনুপাতও দিতে পারে 5:4, বা অনেক সময় লিখে দিতে পারে 5/4, এরকম ভগ্নাংশও কিন্তু লিখে দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে, 45%-এর 25%-এর 4/5-এর 850 ইকুয়াল টু কত। অর্থাৎ কি এর মানে কি, এর মানে আমরা জানি কি প্রত্যেকটা হলো আমাদের কি গুণ। তাহলে আমরা কি লিখতে পারি, 850 এর কি লেখা আছে, 4/5, উল্টোভাবে লিখে দিলাম। ঠিক আছে, 4/5 এর কি, এর হলো 25%, 25%কে কী লিখতে পারি 25/100, এর কি 45%, 45/100 একবারে লিখে দিলাম। তাহলে 25 দিয়ে এটাকে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা 4 কেটে গেল। এরপর কি কাটে, 5 দিয়ে কাটলে দেখো একটা শূন্য আমাদের এখানে কেটে গেল। 5 দিয়ে কাটলে এইটা কত হয়ে যায়, 2 হয়ে যায়। আর এটা 5 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়, 5 দিয়ে কাটলে এটা আমাদের হয়ে যায় 5 নং 45। তাহলে এইটা এসে দাঁড়ালো কত, 5 নং 45। আর তাহলে এসে দাঁড়াচ্ছে কত, দেখো তো এসে দাঁড়াচ্ছে আমাদের এখানে 5 দিয়ে কাটলে এটা আমাদের 17 হয়ে যায়। তাহলে 17 গুণ 9, 7 নং 153 বাই কত হয়ে যায় 2, 153/2 ইকুয়াল টু কত, 7 দুগুণি 14, 6 দুগুণি অর্থাৎ 76.5, অর্থাৎ সি যেটা রয়েছে এটা অ্যান্সার চলে এলো। জাস্ট কাটাকাটি করতে হবে, কাটাকাটি আমরা যেভাবে করি সেইভাবে করে ফেলতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, একদিনের কত শতাংশ হলো 3 ঘন্টা। তাহলে আমরা কি বলতে পারি, একদিন কত ঘন্টা হয়, 24 ঘন্টায়, তার কত শতাংশ। তাহলে আমরা কি করব, 24-এর 3, তাই তো 3/24 লিখবো। 24/3 ভাগ হলো, যদি ভগ্নাংশে লিখে থাকি একদিনের কত অংশ হলো হয়ে যায় 24, 3/24 এটা হয়ে যায়। তাহলে যখন শতকরায় করব ইন্টু কী করব, 100 করে দেবো। তাহলে এত পার্সেন্টেজ বেরিয়ে যাবে, বুঝলে। ভগ্নাংশ লিখলে একদিনের কত অংশ হয়ে যায়, তাহলে 3/24 এটা এত অংশ হয়ে যায়। কিন্তু যখন শতাংশ বের করব ইন্টু 100 করে দেবো। তাহলে এটা দিয়ে কাটলে এটা 8 হয়ে যায়। 8 দিয়ে 4 দিয়ে কাটলে এটা কত হয়ে যায় 2, এটা 4 দিয়ে 25, 25/2 ইকুয়াল টু কত, 12.5%, অর্থাৎ 12.12%, অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে 76% বালক হয়,
যদি বালিকার সংখ্যা 204 হয় তবে মোট ছাত্রছাত্রী কত? তাহলে আমরা কি বলতে পারি, এক হলো আমাদের ছাত্র আর একটা হলো আমাদের ছাত্রী। তাহলে যদি ছাত্র 76% হয় তাহলে ছাত্রী কতটা হবে? ছাত্রছাত্রীদের মধ্যে যদি এতটা বালক বা ছাত্র হয় 76, তাহলে বাকি যেটা আছে 100-র মধ্যে কত? তাহলে 24% আমাদের কি হবে? ছাত্রী হবে। এখন বলা হয়েছে যে যদি বালিকার সংখ্যা হয় 204 অর্থাৎ ছাত্রীর সংখ্যা হলো 204, তার মানে 24-এর ভ্যালু আমাদের দেওয়া রয়েছে কত? 204। তাহলে একের ভ্যালু কত? 24 দিয়ে যদি এটা কাটি আমাদের কত হয়ে যায় দেখো তো, 24 দিয়ে 5 24 120, আচ্ছা 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 দিয়ে কাটলে 5-এ 1 51, এটা 2 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়? 2 দিয়ে কাটলে আমাদের 3 দিয়ে কাটলে 3 দুগুনি, এটা 17, অর্থাৎ 2-এর ভ্যালু আমাদের চলে এলো কত? 2-এর ভ্যালু এলো 17। তাহলে বলা হয়েছে কি মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে 100-র ভ্যালু কত হয়ে যাবে? 2-এর ভ্যালু হলে 17 হলে 100-র ভ্যালু হয়ে যাবে 17 গুণ কী হয়ে যাবে? 17 গুণ 100। 100-র ভ্যালু কত হয়ে যাবে? 100-র ভ্যালু হয়ে যাবে 17 গুণ 100/2, অর্থাৎ এটা 50 হয়ে যায়। 5 7 85, অর্থাৎ 850 জন। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? মোট ছাত্রছাত্রী হলো আমাদের 850 জন। যদি বলা হতো মোট ছাত্র কজন আছে তাহলে আমরা কি করতাম? 2-এর ভ্যালু 17, 76-এর ভ্যালু কত এটা বের করে ফেলতাম। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে? দুটি সংখ্যার সমষ্টি যদি 2490 হয়, যদি একটি সংখ্যার 6.5% অপর সংখ্যাটি 8.5%-এর সমান হয় তবে বড় সংখ্যাটি কত? তাহলে আমি ধরলাম একটি সংখ্যা হলো এক্স এর 6.5%, অপর সংখ্যার কি বলা হয়েছে? অপর সংখ্যাটা যেটা রয়েছে অপরটা আমরা ওয়াই ধরে নিলাম, ওয়াই এর কত? 8.5%-এর সঙ্গে সমান, এটা আমাদের বলা হয়েছে, তাই তো? এক্স এর 6.5%, ওয়াই এর 8.5%-এর সঙ্গে সমান। একটাকে এক্স দিলাম, একটা ওয়াই দিলাম। দেখো অনেকের প্রশ্ন আসতে পারে এই কেন আমি এক্স ওয়াই ধরছি, কীভাবে করব? একদম ইজি, জাস্ট আমি বোঝানোর জন্য করছি। এটা পার্সেন্টেজ কেটে দাও, 0.2 সাইড থেকে তুলে দাও, তাহলে x/y = আমাদের কত এলো? 85/65, এটা কাটলে 17 আর এটা কাটলে 13 হয়ে যায়, অর্থাৎ অনুপাত এসে দাঁড়ালো কত? 17/13। তাহলে আমাদের বলা হয়েছে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা কি করতে পারি? দেখো আমাদের সমষ্টি আমাদের কত দেওয়া রয়েছে? 2490, কিন্তু আমাদের অনুযায়ী কত এলো? এক্স 17 আর ওয়াই হলো 13, অর্থাৎ আমাদের অনুযায়ী সমষ্টি হলো 17 আর 13 30। তাহলে 30-এর ভ্যালু ওরা কত বলে দিয়েছে? 2490 বলে দিয়েছে, তাই তো? তাহলে 30-এর ভ্যালু যদি এইটা হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি? আমাদের অনুযায়ী কত হলো? 30, এর ভ্যালু দেওয়া রয়েছে 2490। তাহলে 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 83, অর্থাৎ একের ভ্যালু এসে দাঁড়ালো কত? 83। এখন বলা হয়েছে তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যা কোনটি রয়েছে এর মধ্যে? দেখো তো বড় সংখ্যা কোনটা? আমাদের 17। তাহলে একের ভ্যালু 13 হলে 17-এর ভ্যালু কত হবে বের করতে হবে। তাহলে 17-এর ভ্যালু কত আসবে? দেখো তো 17-এর ভ্যালু আসবে, একের ভ্যালু 83, তাহলে 83 গুণ 17, তাহলে 3 17 আমাদের কত? 51-র 1 হাতে আমার 5, আর কত হলো? 3 17 51-র 1 হাতে আমার 5, তাহলে আর 8 17 8 17 কত হয়ে যাচ্ছে আমাদের? 136, তাই তো? 3 17 5, 8 17 136 আর 5 141, তাহলে 1411, অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কী দেওয়া রয়েছে? নেক্সট প্রশ্ন যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে যে একটি সংখ্যা 25% কমে হয়, 25% কমে হয় হলো আমাদের কত? 225। তাহলে বলা হয়েছে সংখ্যাটা কত শতাংশ বাড়ালে 390 হবে? তাহলে একটা সংখ্যা 25% কমলে হয় কত? 225। আমি যদি ধরি সংখ্যাটা 100, তাহলে 25% কমলে কত হয়? সংখ্যাটা 75। তাহলে 75-এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 225, তাই তো? তাহলে সংখ্যাটা কত? 100 ধরে নিয়েছি আমি, তাহলে 100-এর ভ্যালু কত? 25 দিয়ে এটাকে কাটলে 3 হয়, অর্থাৎ একের ভ্যালু 3, 100-এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে? 300। তাহলে সংখ্যাটা আমাদের কত? যদি বলা হতো সংখ্যাটি কত, আমরা বলতাম 300। এখন বলা হচ্ছে এটিকে কত শতাংশ বাড়ালে 390 হবে? 300-কে কত বাড়ালে 390 হবে? আমি দেখছি যে 90 বাড়ালে 300 হবে। তাহলে কত? 300-তে যদি 90 বাড়াই তাহলে আমাদের কী হবে? 390 হবে। তাহলে 100-তে কত? তাহলে পার্সেন্টেজ চলে যাবে। 100 কেন গুণ করলাম? পার্সেন্টেজ বের করার জন্য। তাহলে 0 0 কেটে দাও, তাহলে 3 দিয়ে কাটলে এটা 30, অর্থাৎ অ্যান্সার আমাদের চলে এলো 30%। ঠিক আছে?
অ্যান্সার কোনটা চলে এলো, বি যেটা রয়েছে 30%, এটা আমাদের অ্যান্সার চলে এলো। যে কত শতাংশ বাড়ালো, সংখ্যাটা কত বেরোলো 300, এখন কত বাড়াতে হবে, আমি দেখলাম যে সংখ্যাটা 300 বেরিয়েছে, তাহলে বাড়াতে হবে আরও 90, তাহলে 300-তে যদি 90 বাড়াতে হয় 100-তে কত, এটা আমাদের পার্সেন্টেজ বেরিয়ে গেল। এখন বলা হয়েছে 5% কমিশন বাদ দেওয়ার পর একটি টিভি সেটের দাম হয় 9595 টাকা, অর্থাৎ 9595 টাকা, তাহলে এর ধার্য মূল্য কত। আমি যদি ধরে নিই এর ধার্য মূল্য 100 টাকা, তাহলে 5% ছাড় যখনই দিচ্ছে, 5% ছাড় দিলে এর ধার্য মূল্য এসে দাঁড়াবে কত, 95 টাকা, তাই তো। 5% অর্থাৎ 100 টাকা 5 টাকা ছাড়, তাহলে বলা হয়েছে কি 95-এর ভ্যালু দেওয়া রয়েছে, আমাদের অনুযায়ী এলো 95, কিন্তু ওরা বলেছে না, ওইটা হলো অ্যাকচুয়ালি কত, 9595 টাকা, তাহলে 95-এর ভ্যালু দেওয়া রয়েছে 9595। হ্যাঁ, তাহলে বলা হয়েছে এর ধার্য মূল্য কত, ধার্য মূল্য আমরা কত ধরেছিলাম 100, তাহলে 100-এর ভ্যালু কত, এটা আমাদের বের করতে হবে। তা 95 দিয়ে এটা কেটে দাও, 95কে 95 0 1, তাহলে 100-এর ভ্যালু কত হয়ে যাবে 101 গুণ 100, অর্থাৎ 10100, যেটা সেটা, অর্থাৎ সি যেটা রয়েছে আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো প্রশ্ন একদম ইজি, যখনই তোমরা করবে না, দেখো এক্সামে যখন আসবে অত ঘাবড়ে যাবে না কেউ, অনেকে ঘাবড়ে যাও প্রশ্ন দেখে, প্রশ্ন কিন্তু একদম ইজি টাইপের আসে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, একটি পরীক্ষায় 1100 জন বালক আর 700 জন বালিকা পরীক্ষায় দিয়েছিল। 42% বালক এবং 30% বালিকা পাস করে, মোট কত শতাংশ ফেল করেছিল। তাহলে আমি কি বলতে পারি, এক রয়েছে কি আমাদের বালক রয়েছে, আর এক রয়েছে আমাদের বালিকা। এখন কি বলা হয়েছে, যে বালক কতজন আছে, বালক আছে আমাদের 1100 জন, আর বালিকা আছে আমাদের 700 জন। এখন বলা হয়েছে যে 42% বালক হলো আমাদের কি করেছে, 42% বালক আর 30% বালিকা পাস করেছে, তাহলে 42% যদি পাস করে, ফেল কত করেছে, আমাদের ফেল বের করতে বলেছে 58%, তাহলে ফেল করেছে। যদি দেখি কতজন ফেল করেছে, তাহলে 58%, তাহলে বালিকা ফেল করেছে কত, 30% পাস করলে 70% হলো ফেল করেছে। তাহলে বলা হয়েছে যে মোট কত শতাংশ ফেল করেছিল, তাহলে আমি যদি দেখি বালক কতটা ফেল করেছিল, দেখো তো, বালক ফেল করেছিল আমাদের 1158%, মানে 8 11 88, 8 হাতে 8, 5 11 55 আর 8 কত হয়েছে 55 আর 8 63, 638 জন। আর বালিকা কতজন, 7 7 49, অর্থাৎ 490 জন বালিকা হলো ফেল করেছে। তাহলে আমি কি বলতে পারি, টোটাল কতজন ফেল করেছে, যদি দেখি তাহলে এই দুটোকে যোগ করে দাও, টোটাল ফেল করেছে আমাদের কত, 8 আর 9 আর 3 12, 2 হাতে 1, 6 আর 5 11, 1128 জন আমাদের টোটাল ফেল করেছে। কতজনে, আমাকে যদি বলা হয় যে কতজন ফেল করেছে, আমি বলে দিতে পারতাম যে 1128 জন, কিন্তু কতজনে, 1100 আর 1700, 1800 জনের মধ্যে ফেল করেছে হলো কতজন, 1800 জনে ফেল করেছে 1128 জন। এখন বলা হয়েছে তাহলে শতকরা কত, তাহলে 100 জনে কত, এটা বের করব, তাহলে 100-তে করো, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে 100 দিয়ে দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য যদি কেটে যায়, তাহলে আমাদের এটা এসে দাঁড়ায় কত, দেখো তো, 18 দিয়ে যদি 8 2 10, 10 আর 1 11 12, 6 দিয়ে কাটলে 3 6 18, আর এটা 6 দিয়ে কাটলে 6 1 6, 5 2, 6 8 48, 4 6 8 48, 188/3%, অর্থাৎ যেটাকে আমরা করতে পারি কত, 3 6 18, 3 2 6, 2/3%, অর্থাৎ 62.2/3%, বি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ? তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, এর পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে, কোনো একটি জায়গায় মোট জনসংখ্যা 40% ছিল মহিলা এবং 45% কফি পান করে, পুরুষদের 1/3 কফি পান করে। যদি ধরা হয় যে ওই জায়গায় মোট 100 জন জনসংখ্যা ছিল, তবে কফি কতজন পান করে, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। কি করব, মোট জনসংখ্যা কতজন বলা হয়েছে, 100 জন, তাহলে আমি বলতে পারি কি, এক হলো আমাদের কি মহিলা, আর এক হলো আমাদের পুরুষ। কি বলা হয়েছে, মোট জনসংখ্যা 40% ছিল মহিলা, তাহলে মহিলা কতজন ছিল, 100 জনের মধ্যে 40 জন, পুরুষ কতজন ছিল, তাহলে 60 জন, তাই তো, বাকি জন পুরুষ। এখন বলা হয়েছে মোট কত, মোট কফি পান করে হলো 45%, তাহলে 100 জনের মধ্যে যদি 45%, মানে কি 45 জন আছে যারা হলো কফি পান করে। এখন বলা হয়েছে যদি পুরুষদের 1/3 কফি পান করে, কতজন মহিলা কফি পান করে, পান করে না এমন মহিলা কতজন আছে, তাহলে আমরা দেখছি পুরুষ কত 60 জন, তার 1/3 আমাদের কি করে, কফি পান করে। তাহলে কতজন কফি পান করে দেখো তো, তাহলে কফি পান করে হলো এর 1/3, অর্থাৎ এর 1/3, অর্থাৎ 20 জন হলো আছে যারা
কফি পান করে। তাহলে রোজ 45 জনের মধ্যে 20 জন পুরুষ কফি পান করে, তাহলে মহিলা কয়জন পান করে? দেখো তো 25 জন মহিলা আছে যারা হলো কফি পান করে। ঠিক আছে, এখন বলা হয়েছে কজন পান করে না। তাহলে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে টোটাল মহিলা 40 জন, তার জন্য 25 জন হলো কফি পান করে। তাহলে পান করে না কয়জন? 40 থেকে যদি 25 জনকে বাদ দিয়ে দিই, বাকি থাকে এই 15 জন। এই 15 জন আছে যারা হলো কফি পান করে না। ভালো করে দেখবে এখানে না লেখা আছে কতজন পান করে না। ঠিক আছে, এগুলো ভালো করে খেয়াল করবে। অনেক সময় কতজন পান করে এটা দেখেই তুমি 25 অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারো। অপশানে কিন্তু 25ও রয়েছে, ওটা ভালো করে খেয়াল করবে যে কজন কফি পান করে বা কজন করে না, কী দিয়েছে বের করতে। প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবে করতে, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের এ চলে এলো। এরপর কি দেওয়া রয়েছে? একটি গ্রামের জনসংখ্যার 5/9 পুরুষ। যদি পুরুষদের 30% বিবাহিত হন তবে মোট জনসংখ্যার কত শতাংশ অবিবাহিত মহিলা আছে? তাহলে কি বলা হয়েছে? একজন গ্রামের মোট জনসংখ্যার 5/9 পুরুষ। তাহলে আমি কি বলতে পারি? পুরুষ আর যদি মহিলা দেখি আমি, এক হলো পুরুষ আর এক হলো আমাদের মহিলা। 5/9 আমি ধরে নিলাম যে 500 জন হলো আমাদের কি পুরুষ ছিল, আর মোট জনসংখ্যা তাহলে কত ছিল? 900 জন। 5/9কে আমি 500/900 লিখতেই পারি। তাহলে আমি কি বলতে পারি? তাহলে ওই গ্রামে পুরুষ কতজন ছিল? পুরুষ ছিল আমাদের 500 জন। এবার তাহলে মহিলা কতজন ছিল? 900 জন টোটাল। তাহলে তার থেকে তাহলে মহিলা ছিল আমাদের 400 জন। এখন আমাদের কি বলতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে যদি পুরুষদের 30% বিবাহিত হয়, তাহলে এর যদি 30% বিবাহিত হয় তাহলে কতজন বিবাহিত আছে বলো তো? 3×5 = 15, অর্থাৎ 150 জন হলো বিবাহিত আছে। তাহলে বলা হয়েছে কত শতাংশ মহিলা অবিবাহিত রয়েছে মোট জনসংখ্যা। তাহলে মহিলা কতজন? 150 জন পুরুষ বিবাহিত, মানে কি ওই 150 জন মহিলা অলরেডি বিবাহিত। তাহলে 150কে বাদ দিলে আমাদের থাকছে কত? 250 জন। তার মানে আমরা বলতে পারি 250 জন মহিলা আছে যারা বিয়ে এখনও করেনি, অবিবাহিত। এখন প্রশ্ন হলো যে কত পার্সেন্ট? তাহলে আমি কি বলতে পারি? 250 জন মহিলা অবিবাহিত কতজনের মধ্যে? 900 জনের মধ্যে 250 জন অবিবাহিত হলে 100 জনের মধ্যে কত? এটা বের করলে আমাদের কী হয়ে যাবে? অ্যান্সার চলে আসবে। তাহলে 0 0 কেটে দাও, এটা কাটলে, আর এটা 9 দিয়ে যদি এটাকে কাটো আমাদের কত চলে আসে? দেখো তো, 9 দুগুণে 18, 7 0, 7 নং 63, 7/9%। অর্থাৎ বি যেটা রয়েছে, বি আমাদের অ্যান্সার চলে এলো কি? 27.7/9% মহিলা আছে যারা অবিবাহিত। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে চলে যাই। কোনো প্রশ্নে যদি কোনো রকম প্রবলেম হয়, দেখো আমরা প্রশ্ন একবার বুঝিয়ে চলে যাচ্ছি ডাইরেক্ট, কারণ যেহেতু না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আর এই ধরনের প্রশ্ন তো আমরা অলরেডি আগে তোমাদেরকে করিয়েছি, সেই জন্য আর অতটা এই প্রশ্ন নিয়ে আমরা করছি না। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে যে এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 15% বৃদ্ধি পায় তাহলে সঞ্চয় কত হবে? তাহলে কি কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে দেখো, একটা হলো তার হলো এক ব্যক্তির আয়, খরচ করে মানে কি খরচ বা ব্যয় লিখতে পারো। ঠিক আছে, আর বাকি যেটা থাকে বাকিটা কি হয়ে যায়? তাই সে কী করে? বাকিটা সে সঞ্চয় করে। আয় যতটা করে সেখান থেকে খরচ করার পর বাকি যেটা থাকছে সেটা কি করছে? সে সঞ্চয় করছে। এখন আমাদের প্রশ্ন কি দিয়েছে? আমাদের প্রশ্ন দিয়েছে যে এক ব্যক্তি 75% জেনারেলি খরচ করতো। আমি যদি ধরি ব্যক্তির আয় 100, তাহলে সে খরচ করে কত? 75 টাকা। তাহলে সঞ্চয় করে কত? 25 টাকা। আগে এটা করতো, যদি 100 আয় হতো তাহলে খরচ 75 করতো আর সঞ্চয় 25 করতো। এখন বলা হয়েছে আয় কত হয়েছে? আয় হলো 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে আয় ছিল 100, তাহলে এখন বর্তমানে আয় হয়েছে কত? 120। আর খরচ কতটা বৃদ্ধি পেয়েছে? 15%। তাহলে 75-এর 15% মানে কত? দেখো, 75-এর 10% মানে 7.5, আর 5% মানে হলো 3.25, তার মানে 3.75। তার মানে আমাদের কত এসে দাঁড়ালো? এসে দাঁড়ালো 7 আর 3 10, 11.25। 11.25, অর্থাৎ আগে যা ছিল তার থেকে 11.25, অর্থাৎ টোটাল এখন এসে দাঁড়িয়েছে 75 11 86.25, এতটা এসে দাঁড়িয়েছে খরচ। ঠিক আছে, তাহলে সঞ্চয় কত বর্তমানে? এখন সঞ্চয় হলো আমাদের যেটা রয়েছে সেটা কত রয়েছে? দেখো, এখন সঞ্চয় হলো 120 থেকে 86 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 5, আর এটা 7 পয়েন্ট, এই যে কমলে 86 মানে হলো আমাদের এটা এসে দাঁড়াচ্ছে হলো এটা হলো 33, তাই তো? 33.75। তাহলে আমরা কি বলতে পারি? বলা হয়েছে তাহলে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে?
আমি কি বলতে পারি, আমরা বলতে পারি আগে সে সঞ্চয় করতো 25 টাকা আর এখন 33.75 টাকা, তাহলে এখন সঞ্চয় বৃদ্ধি কতটা পেয়েছে, এখন সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 33 থেকে 25 পয়েন্ট এটা বাদ দিলে 8.75 টাকা এখন সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। কত টাকা এখন বলা হয়েছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সঞ্চয়, তাহলে আমি বলতে পারি কি যে আগে 25 টাকা ছিল, 25 টাকা এখন বৃদ্ধি পেয়েছে কত সঞ্চয় 8.75 টাকা, তাহলে 100 টাকায় কত এটা বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 100 টাকায় কত বের করে ফেলো, 100 টাকায় কত এটা বের করে ফেলো, তাহলে 75 আর এইটা দিয়ে কাটলে আমাদের কী হয়ে যাবে, দুটো শূন্য 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 কেটে গেল, 25 দিয়ে কাটলে আমাদের এটা 3 25 75 125 5, অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়াবে আমাদের 35%। ঠিক আছে, তাহলে ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে গেলো। বুঝতে পেরেছো কী করলাম, আয় 100 ধরেছিলাম, খরচ 75, তাহলে ব্যয় ছিল 25 টাকা, এখন আয় যেহেতু 20% বেড়েছে 120 হয়েছে, খরচ কি আগে 75 ছিল তার থেকে আবার 15% বেড়েছে মানে 86.25 হয়েছে খরচ, তাহলে সঞ্চয় কত হয়েছে 120 থেকে 86 বাদ দিলে 33.75, তাহলে আগে 25 টাকা ছিল এখন 33.75 টাকা হচ্ছে, তাহলে এখন বেড়েছে কত 8.75 টাকা, কত টাকায় আগে যেই টাকাটা ছিল অর্থাৎ 25 টাকায়, তাই তো, তাহলে 25 টাকায় আমরা বলতে পারি যদি 8.75 টাকা হয় 100 টাকায় কত এটার পার্সেন্টেজ বেরিয়ে গেল। এরপর কী দেওয়া রয়েছে, একটি দ্রব্যের দাম 25% কমে আসল দাম বজায় রাখার জন্য বর্তমান মূল্য কতটা বের করতে হবে। যখন এইটা বলবে কতটা বাড়াতে হবে তখন সবসময় মনে রাখবে এটা কত 25% হলো দাম কমেছে, তাহলে কতটা কমেছে সেটা লেখো 25 বাই নিচে কী লেখো, যখন বলেছে কতটা বাড়াতে হবে তাহলে কি হবে নিচের সংখ্যাটাকে আমরা কি করব ছোট সংখ্যা করব, তাহলে 100 মাইনাস কী করব 25, আর যদি বলতো কতটা কমাতে হবে তাহলে 100 প্লাস 25 করতাম, মানে ছোট সংখ্যাতে ভাগ করছি মানে কি হয়ে যাচ্ছে আমাদের সংখ্যাটা হলো আমাদের কি বড় হবে, আর যদি প্লাস দিয়ে করতাম মানে 125 কথার কথা 125 দিয়ে করতাম সংখ্যাটা আরও ছোটো হয়ে যেত, যদি কমাতে বলতো এটা করতাম। ঠিক আছে, তাহলে এসে দাঁড়ালো কত 25 বাই 75 গুণ 100%, তাহলে 25 দিয়ে কাটলে এটা 3 হয়ে যায়, অ্যান্সার এসে দাঁড়ায় 33.13%। তাহলে বর্তমান বাজার মূল্য বজায় রাখার জন্য বর্তমান মূল্য কতটা বাড়াতে হবে 33.13%, অর্থাৎ সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, সেম প্রশ্নে যদি আমাদের বলা হতো যে দ্রব্যের মান ধরো আমাদের বলা হলো 25% কম বেড়ে যায় তাহলে আসল মূল্য কতটা কমাতে হবে, তাহলে কি করতাম বলো তো, এইখানে জাস্ট প্লাসের জায়গায় এখানে মাইনাস লিখতাম। ঠিক আছে, সরি মাইনাসের জায়গায় এই জায়গাটা সরি এখানে জাস্ট এখানে প্লাস লিখে দিতাম। ঠিক আছে, আর কিছু করতাম না। তো চলো নেক্সট কোয়েশ্চেন, বলা হয়েছে এ এবং এর আয় বি এর আয়ের চেয়ে 50% কম, অর্থাৎ এ রয়েছে আর বি রয়েছে। এর আয় কি, এর আয় হলো বি এর থেকে 50% কম, অর্থাৎ বি এর আয় যদি 100 হয় এর কত আয় কত 50% কত অর্থাৎ 50, তাহলে বি এর আয় এর আয়ের থেকে কতটা বেশি, তাহলে আগের মতো সেম প্রশ্ন আমি কি দেখলাম 50% কম হয়েছে, তাহলে আমাদের 50 বাই কী করতে হবে বলা হয়েছে কত বেশি, তাহলে বেশি মানে নিচেরটা কী করব বিয়োগ করব, নিচেরটাকে ছোট বানাতে হবে, তাহলে 100 মাইনাস 50 ইন্টু কী করব 100 করব। ঠিক আছে, কত বেশি বের করতে বলেছে মানে নিচেরটাকে মাইনাস করে ছোট বানিয়ে নেব, আর যদি কম বের করতে হতো নিচেরটাকে প্লাস করে অর্থাৎ বড় সংখ্যা দিয়ে ভাগ করতাম, তাহলে এটা এসে দাঁড়ায় কি 50 বাই 50 ইন্টু 100 এত %, অর্থাৎ কেটে গিয়ে আমাদের অ্যান্সার এসে দাঁড়ায় 100%, অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝলে, তো চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে কারণ আমরা তোমাদেরকে যেহেতু এখানে একসাথে 4টে চ্যাপ্টার করাচ্ছি। বলা হয়েছে একটি দ্রব্যের দাম 20% হ্রাস পায় এবং ব্যবহার 20% বৃদ্ধি পায়, তাহলে দ্রব্যটির খরচ কত কমবে বা বাড়বে। যখন সেম পরিমাণ বাড়ছে কমছে বা সেম পরিমাণ আমি একটাতে দেখছি লাভ করছে একটা ক্ষতি হচ্ছে বা লস করছে, তখন সেই ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট মনে রাখবে সূত্রটা কি এ বাই 10 তার স্কোয়ার, কিন্তু অ্যান্সার কি নেগেটিভে আসবে, অর্থাৎ সবসময় লস বা হ্রাস এইটা আমাদের অ্যান্সার হবে। এখানে যেহেতু কতটা হ্রাস বৃদ্ধি পায় বলেছে এখানে কী হবে হ্রাস হবে। ঠিক আছে, বৃদ্ধি বা দ্রুত খরচ কত কমবে বা বাড়বে এটা বলেছে, তাহলে কী হয়ে যাবে কমবে, সবসময় কমবে হবে, নেগেটিভটা অ্যান্সার হবে। ঠিক আছে, কমবে বা যদি বলা হয় কত হবে, তাহলে এর মান কি এ বাই 10, এটা হলো সূত্র যখন সেম পরিমাণ বাড়ছে এবং সেম পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেম পরিমাণ হ্রাস পাচ্ছে, তাহলে এখানে বসাও 20/10 তার এত %, তাহলে এটা কাটলে আমাদের
4% কী হয়ে যাবে, অ্যান্সার কী আসবে, হ্রাস, সবসময় অলওয়েজ হ্রাস, ঠিক আছে, হ্রাস বা কমলো বা লস হলো বা ক্ষতি হলো যেগুলো বলা হয় এইগুলো, ঠিক আছে, সবসময় নেগেটিভ সেন্সে হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে একটি শহরের জনসংখ্যা 2 বছর আগে ছিল 62,500 জন। বড় শহরে অভিবাসনের জন্য ফলে এটি প্রতি বছর 4% হারে কমতে থাকে। শহরের বর্তমান জনসংখ্যা কত? দেখো নর্মাল নিয়ম হলো এই প্রশ্নে বের করার হলো আমাদের মোট জনসংখ্যা কত ছিল, 62,500। আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে যেরকম সূত্র সেরকম প্রতি বছর হ্রাস পাচ্ছে, তাহলে 1 মাইনাস কত পার্সেন্ট, 4% করে 4/100 তার স্কোয়ার। অর্থাৎ সূত্রটা সবসময় পি ইন্টু 1+r/100 তার টু দি পাওয়ার n, এইটা হলো সূত্র, ঠিক আছে। এন হলো কত বছর, আর হলো কত পার্সেন্ট হারে হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে, প্লাস মাইনাস এটা, আর পি হলো কতজন বা কত প্রিন্সিপাল যা কিছু, ঠিক আছে। তাহলে এইটা এসে দাঁড়ায় আমাদের কত, 62500 গুণ 96/100 তার স্কোয়ার, অর্থাৎ 96/100 ইন্টু 96/100, 0 0 কেটে দাও। এবার তাহলে কেটে ফেলো, দেখো এটাকে কত আসে, 25 দিয়ে কাটলে এটা 25 চলে আসে, এটা 25 দিয়ে 4, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 24, আর এটাকে গুণ করলে আমাদের কত হয়ে, 24 দিয়ে 4 25 100, 400 গুণ 96, তাহলে 4 ছক 24-এর 4 হাতে আমার দেখো তো কত আসছে, 2400 আর 96, তাই তো। এটা এসে দাঁড়াচ্ছে আমাদের কাটাকাটি করলে কত এসে দাঁড়াচ্ছে, দেখো তো 96, 24 আর 25, তাহলে 24 25, তাহলে এটা 6, এটা গুণ করলে আমাদের এসে দাঁড়াচ্ছে 57600, ঠিক আছে। এটাকে গুণ করলে আমাদের অ্যান্সার কত চলে আসে, 57600, অর্থাৎ অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে সেটা হয়ে যাবে। তো চলো এরপর আমরা পরের প্রশ্ন করছি। দেখো এত রাতে ভিডিও বানাচ্ছি, এখন রাত প্রায় 3টে বাজে, ঠিক আছে, তো 3টে নয় 2টো বাজে প্রায়, তো সেজন্য একটু কখনো কখনো সাউন্ড স্লো হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো পরে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারটা করে ফেলি। তাহলে লাভ ক্ষতি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে, এটা আমাদের কি হলো, এটা হলো আমাদের আজকের যে চ্যাপ্টার রয়েছে, এটা হলো আমাদের চ্যাপ্টার 7, ঠিক আছে, 7 নম্বর চ্যাপ্টার আমাদের চলছে। আর আজকে আমরা লাভ ক্ষতি যেখানে করব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেজন্য ভিডিওটাকে একবার প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও, প্রত্যেকে লাইক আর শেয়ার করে দাও ফ্রেন্ডস। তো চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। ফার্স্ট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেখো, তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:11, ঠিক আছে, 10:11, তাহলে বলা হয়েছে শতকরা লাভ কত। তাহলে আমরা কি লিখতে পারি, ক্রয় মূল্যকে দেখো জেনারেলি আমরা ক্রয় মূল্যকে সিপি লিখি আর বিক্রয় মূল্যকে এসপি লিখি, অর্থাৎ কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে কি কি দেওয়া রয়েছে, সিপি বাই এসপি আমাদের দেওয়া রয়েছে হলো কি 10/11, তাহলে আমাদের বলা হয়েছে শতকরা লাভ কত। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে যদি 11 টাকায় কেনে তাহলে 10 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হয়, 1 টাকা। কত টাকায় লাভ হয়, সবসময় লাভ আমাদের কিসে হয়, কস্ট প্রাইস বা ক্রয় মূল্যে লাভ হয়। যদি বলে আলাদাভাবে বের না করতে বলে বিক্রয় মূল্যের উপরে, তাহলে সবসময় আমরা ক্রয় মূল্যের উপর বের করব। তাহলে আমাদের 1 টাকা লাভ হয় কত টাকায়, 10 টাকায়। 10 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত পার্সেন্টেজ বেরিয়ে গেল শতকরা, তাহলে এটাতে কাটলে আমাদের অ্যান্সার চলে আসে হলো 10%। তাহলে অ্যান্সার কোনটা, বি যেটা রয়েছে সেটা হয়ে গেল, বুঝতে পারলে। সিপি বাই এসপি 10/11 ছিল, আমরা ধরে নিলাম একটা 10 হলো আর একটা 11, এত ইউনিট আমরা ধরলাম, 10 ইউনিট হলো তার ক্রয় মূল্য আর 11 ইউনিট তার বিক্রয় মূল্য, তাহলে লাভ হলো 1 ইউনিট। তাহলে কত ইউনিটে, 10 ইউনিটে 1 ইউনিট লাভ, তাহলে 100 ইউনিটে কত, সেটা আমাদের শতকরা লাভ বেরিয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে কোনো জিনিসের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 40%, বিক্রয় মূল্যের 40% হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কি করে করব, বলা হয়েছে কোনো জিনিসের ক্রয় মূল্য অর্থাৎ সিপি, বলা হয়েছে যে বিক্রয় মূল্যের এসপি যেটা রয়েছে বিক্রয় মূল্যের 40%, অর্থাৎ বিক্রয় মূল্য যদি আমাদের 100 হয় তাহলে সিপি কত হবে, আমাদের 40 হবে, তাই তো। এটাই আমাদের বলেছে, বিক্রয় মূল্য 100 হলে সিপি হলো 40। তাহলে আমাদের বলা হয়েছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ সেটা আমাদের বের করতে বলা হয়েছে। অর্থাৎ তাহলে আমরা কি করব, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ আমরা যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, বিক্রয় মূল্য 100 ক্রয় মূল্যের তুলনায়
ইন্টু কী করবো 100 করে দেবো ইজুয়াল টু আমাদের পার্সেন্টেজ চলে আসবে। শূন্য, একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে আমাদের কত চলে আসে দেখো, 2 দিয়ে কাটলে এটা 5 চলে আসে, আর এটা 50 চলে আসে 4 দিয়ে, 2 2 4, তাহলে অ্যান্সার আসবে 250%। বুঝতে পেরেছো? কারো বুঝতে প্রবলেম হলে বলো। দেখো কী রয়েছে আমাদের, বলা হয়েছে কস্ট প্রাইস বা আমাদের, দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আমি কস্ট প্রাইস সেলিং প্রাইসই বারবার বলবো, কিন্তু বারবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলতে গেলে একটু প্রবলেম হতে পারে। তাহলে বিক্রয় মূল্যের হলো 40%, অর্থাৎ বিক্রয় মূল্য 100 হলে আমাদের ক্রয় মূল্য হয় কত, 40 টাকা। তাহলে 100, তাহলে বলা হয়েছে যে তাহলে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য যেটা রয়েছে ক্রয় মূল্যের কত গুণ, আমি বলতে পারছি 2.5 গুণ। তাহলে কত শতাংশ যখন বলা হবে, তাহলে কি ইন্টু 100 করব, তাহলে আমাদের 250% হলো কি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তুলনায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি দরে লেবু কিনে 3 টাকায় 5টি দরে লেবু বিক্রি করলো, তার শতকরা লাভের পরিমাণ কত? তাহলে দেখো, এক হলো কস্ট প্রাইস কিনছে, আর একটা হলো সেলিং প্রাইস বিক্রি করছে। বলা হচ্ছে সে ফল বিক্রেতা 1 টাকায় 2টি করে লেবু সে কিনেছে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, যদি আমি লেবু দেখি, যদি লেবু দেখি আর একটা দেখি টাকা, দেখো আমি লিখে বোঝাচ্ছি, লেখার দরকার নেই এসব কিছুই। বলা হচ্ছে যে কি 2টি করে লেবু সে বিক্রি করছে কত, 2টি করে লেবু সে বিক্রি করছে হলো আমাদের কত, একজন 1 টাকায়, আর কিনেছে কত, কিনেছে হলো 3 টাকায় 5টি, অর্থাৎ 5টি করে লেবু কিনেছে 3 টাকায়। এখন আমি বলা হয়েছে শতকরা লাভের পরিমাণ কত, এইভাবে কি আমরা বের করতে পারি? আমরা জানিই না যে কত টাকার কিনলো আর কত টাকার বিক্রি করলো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে সেম পরিমাণ লেবু কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করলো, তাহলে আমাদের লাভ বেরিয়ে যাবে। আমি কি করলাম, দেখো এনে 2 আর 5 রয়েছে, এইটাকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে কি 2 সাইডে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করলাম, উভয় সাইডে 2 দিয়ে গুণ হয়ে গেল। বুঝতে পারলে? বুঝতে পারলে না? দেখো আমি কি করলাম, 5 দুগুণই 10, 5 গুণ করে দিলাম, অর্থাৎ 10টা লেবু সে কিনেছে কত, 5 একে 5 টাকা দিয়ে, 10টা লেবু 5 টাকা দিয়ে কিনেছে। আর 10টা লেবু 5 দুগুণই 10, অর্থাৎ 10টা লেবু সে বিক্রি করেছে কত, 3 দুগুণই 6 টাকায়। তাহলে লাভ তার কত হয়েছে দেখো তো, 5 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করে, লাভ তার হয়েছে আমাদের 1 টাকা। কত টাকায়, 5 টাকায়। তাহলে 1 টাকা যদি 5 টাকায় হয়, 100 টাকায় কত, এটা পার্সেন্টেজ বেরিয়ে যাবে লাভ। তাহলে লাভ আমাদের কত হয়ে গেল, লাভ ইজ ইকুয়াল টু হয়ে গেল 5 দিয়ে এটাকে কাটলে 20, অর্থাৎ 20%। অর্থাৎ সি যেটা রয়েছে, সি আমাদের অ্যান্সার হয়ে গেল 20%। বুঝতে পেরেছ? তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই ফ্রেন্ডস। নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমাদের, 12টি চকলেট 1 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। যদি 1 টাকায় কতগুলি করে বিক্রি করলে তার 20% লাভ হবে, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কি করে করব, ওইটাও একইভাবে, সে নর্মাল আমাদের প্রসেস, অত কোনো নেই। কী করব আমরা, বলছে 80 টাকায় সে 12টি চকলেট সে 1 টাকায় বিক্রি করে। ঠিক আছে, তাহলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। তাহলে আমি কি বলতে পারি, যদি ক্ষতি হয়, তার মানে যদি তার জিনিসটা 20% ক্ষতি হয়, তাহলে একটা চকলেট সে কত করে বিক্রি করে, দেখো 12টা চকলেট 1 টাকায় বিক্রি করে, তাহলে একটা চকলেট বিক্রি করে 1/12 টাকায় করে। এই 1/12 টাকা করে একটা চকলেট বিক্রি করলে তার ক্ষতি হয় কত, 20%। মানে কি, সে যদি 80 টাকায় মানে 80 ইউনিটে সে যদি 1/12টা করে চকলেট বিক্রি করে, তাহলে তার ক্ষতি কত হতে হয়। এখন বলা হয়েছে যে তার লাভ যদি 20% হবে, অর্থাৎ 80তে বিক্রি করলে 1/2 করে যদি বিক্রি করে, অর্থাৎ 12টা 1 টাকায় যদি বিক্রি করে, তার কি হয়ে যায়, সে বিক্রি করে মোট 80 টাকায়। তাহলে এখন বলা হচ্ছে যদি সে 120 টাকায় বিক্রি করতো, তাহলে বিক্রি করতে হয়, তাহলে তাকে কতগুলো করে বিক্রি করতে হবে, সেটা আমাদের বলা হয়েছে। তাহলে 80-র ভ্যালু আমাদের কত আসছে, 1/12। তাহলে 120-র ভ্যালু কত হয়ে যাবে, 120-র ভ্যালু হয়ে যাবে 1/12 গুণ 80 গুণ কী হয়ে যাবে 120, অর্থাৎ কি 12 দিয়ে কাটলে এটা 10, এটা দিয়ে কাটলে 8, অর্থাৎ 1/8। তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি যে সে যদি 1 টাকায় 12টা করে লেবু বিক্রি করে, তার যেমন 20% ক্ষতি হয়, যদি সে 20% লাভ করতে হয়, তাহলে তাকে 1 টাকায় 8টা করে লেবু বিক্রি করতে হবে। অর্থাৎ অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে, বি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই।
নেক্সট প্রশ্ন আমাদের যেটা রয়েছে যে এক ব্যবসায়ী কোনো জিনিস ক্রয় মূল্যের বিক্রি করার দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন সে ব্যবহার করে, ব্যবসায়ীর শতকরা লাভের পরিমাণ কত? এইটা কি, এইটা হলো আমাদের ফলস সেলার যেটাকে বলা হয়, যে হলো সবসময় কী হয়, ফেক সেলার বা ফলস সেলার বলতে পারো। সে সবসময় কী করে, সে সবসময় হলো মিথ্যে বলে বিক্রি করে। ঠিক আছে, কি বলা হয়েছে যে সে দাবি করেছে যে ভাই আমি যেই দামে কিনছি সেই দামে বিক্রি করছি, কিন্তু সে কী করছে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ব্যবহার করছে। যখন তাহলে আমি কি দেখতে পারি, তাহলে জিনিসটা আমাদের কি হয়েছে, সে কত গ্রাম করে কম দিচ্ছে সেটা আমি লিখব। প্রথমে 50 গ্রাম কম দিচ্ছে, কত গ্রামে, 950 গ্রামে, ইন্টু 100 করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, কত গ্রামে কতটা কম দিচ্ছে, আমি দেখছি 950 গ্রামে দিচ্ছে, তার জন্য তার লাভ হচ্ছে কত, 50 গ্রাম, তাই তো। 1 কেজির পরিবর্তে যখন 950 গ্রাম সে বিক্রি করছে, তার মানে কি আমি বলতে পারি 950 গ্রামে তার লাভ হচ্ছে কত, 50 গ্রাম করে। তাহলে 100 গ্রামে কত, ইন্টু 100, 100তে কত, তাহলে 0 0 কেটে দেয়, 5 দিয়ে এটা কাটলে 19, অর্থাৎ 100/19, তাহলে 5×5/19%। ঠিক আছে, তাহলে কি করে বের করবে, যখনই এই ধরনের প্রশ্ন দেবে তখন মনে রাখবে এখানে কত আছে, 1 কেজি। তাহলে সূত্র হলো আমাদের কি 1 কেজি অর্থাৎ 1000 মাইনাস কি 950, অর্থাৎ পার্থক্যটা বাই হলো কি অ্যাকচুয়াল যেই দামে বিক্রি করছে যেই ওজন 950 ইন্টু 100 করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এইটা হলো আমাদের সূত্র, তোমরা মনে রাখবে। এরপর কি দেওয়া রয়েছে, একজন নির্মাতা একটি জিনিসের ধার্য মূল্যের উপর 20% ছাড় দিল, খুচরো বিক্রেতা ছাড় দেওয়া মূল্যের উপর আরও 30% ছাড় দিল, দুটি ছাড় কোন একক ছাড়ের সমতুল্য সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, বলা হয়েছে আমি যদি ধরি যে একটা জিনিস সে 100 টাকায় কিনেছে, তাহলে কি বললো, প্রথমে সে কী করলো, ধার্য মূল্য ধরো 100 টাকা, তাহলে সে যখন 20% প্রথমে ছাড় দিল সেটাকে বিক্রি করলো কত, 20% যখনই ছাড় দিয়েছে সে বিক্রি করছে সেটাকে 80 টাকায়। এখন সেকেন্ড আরেকজন এলো, বিক্রেতা কি করেছে, খুচরো বিক্রেতা কি করলো, সে আরও 30% ছাড় দিল, এই যেই দামে কিনলো, তাহলে এর উপরে যদি আরও 30% সে ছাড় দেয়, 30% ছাড় দেওয়া মানে কত, 3 × 24 টাকা ছাড় দাও, আর 120% মানে 20 টাকা ছাড় দাও, তাই তো। তাহলে 24% যখন সে ছাড় দিল, তাহলে আমি কি বলতে পারি, 24 টাকা সে কী করবে, ছাড় দেবে, তাই তো। তাহলে সে বিক্রি করলো কত, এইটাকে 24 ছাড় দিলে 24, এইটা থেকে 60, হ্যাঁ 56। তাহলে বলা হয়েছে এটি একক কত ছাড়ের সঙ্গে সমান, সমতুল্য। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি প্রথমে দেখো, প্রথমে 20 টাকা ছাড় দিয়েছে, পরে আমাদের 24 টাকা ছাড় দিয়েছে। কত টাকায়, 100 টাকায় সে প্রথমে 20 টাকা ছাড় দিয়েছে, পরে 24 টাকা, তাহলে সে টোটাল 100 টাকা কত ছাড় দিয়েছে, 44 টাকা, অর্থাৎ 44, 100 টাকা যেটা ছাড় দেয় সেটাই তো আমাদের কী হয়ে যায়, পার্সেন্টেজ, অর্থাৎ 44% সে কী করেছে, ছাড় দিয়েছে, অর্থাৎ এর অ্যান্সার আমাদের 44%। বুঝতে পারছে, যখন 100 টাকা ছিল, 100 টাকা প্রথমে 20 টাকা ছাড় দিল, পরে 24 টাকা, তাহলে টোটাল অ্যাকচুয়ালি 100 টাকা কত সে ছাড় দিয়েছে, সে অ্যাকচুয়ালি ছাড় দিয়েছে হলো 44%। তো চলো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 15টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, অর্থাৎ 15টি বই যদি থাকে, এর যে সিপি রয়েছে আমাদের 15টি বই রয়েছে, এর যে সিপি রয়েছে কস্ট প্রাইস, সেটা কি বলা হয়েছে, 20টি বইয়ের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, অর্থাৎ 20টি বইয়ের এসপির সঙ্গে সমান। তাহলে সিপি বাই এসপি ইজুকাল টু আমাদের কত দাঁড়ালো, 20/15, তাই তো। তাহলে আমাদের বলা কি হয়েছে, আমাদের বলা হয়েছে তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত, তাহলে আমি বলতে পারি 20 টাকায় যদি কেনে সে বিক্রি করে কত, 15 টাকায়, তাহলে তার লস কত হয়, লস বা ক্ষতি হয় কত, 5 টাকা। কত টাকায় লস হয়, 5 টাকা। সবসময় কী হয়ে যায় আমাদের কস্ট প্রাইস বা আমাদের ক্রয় মূল্যের উপরে, তাহলে 20 টাকায় তার লস হয় কত, 5 টাকা। তাহলে 100 টাকায় কত বের করলে আমাদের কি পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তাহলে 20 দিয়ে কাটলে এটা 5, অর্থাৎ কি বলতে পারি, 5×5 = 25%। শতকরা ক্ষতির পরিমাণ কত, 5×5 = 25%। ঠিক আছে, তো চলে যাই। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে একজন দোকানদার 100টি পেন্সিল বিক্রি করে 200টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো, তার শতকরা লাভের পরিমাণ কত। ফ্রেন্ডস দেখো, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের টিএস এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।
আর আমাদের আজকের ভিডিওতে কিন্তু আমরা টার্গেট রাখছি যে 500 লাইকস তোমরা কমপ্লিট করবে। অবশ্যই 500 লাইকস তোমরা কমপ্লিট করো আর ভিডিওগুলোকে শেয়ার করো, প্রত্যেকে শেয়ার করে দাও ফ্রেন্ডস। আমরা এইভাবে তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, যে কোনো এক্সামের প্রিপারেশান করাতে থাকবো। তাহলে এটা কি রয়েছে, আমাদের 500 লাইকস কিন্তু অবশ্যই কমপ্লিট করবে। কী দেওয়া রয়েছে, 100টি পেন্সিল বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো, তার শতকরা লাভের পরিমাণ কত। তাহলে আমি কি বলতে পারি, 100টি যখন সে পেন্সিল বিক্রি করলো, তাহলে 100টির এসপি মাইনাস সিপি যদি করি, তাহলে কি 100টির লাভ বেরিয়ে যাবে। 100টি বিক্রি করে যা লাভ হলো সেটা কিসের সঙ্গে সমান, এই লাভটা আমাদের আবার 20টি পেন্সিলের অর্থাৎ এসপির সঙ্গে বিক্রয় মূল্যের সঙ্গে সমান। বুঝতে পারলে? লাভ মানে কি, লাভ মানে আমরা সবসময় জানি কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 100টির বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হলে যে 100টিতে যা লাভ হয় সেটা হলো 20টির বিক্রয় মূল্যে অর্থাৎ বিক্রি করলে যা দাম হতো তার সঙ্গে সমান। তাহলে এসপি এই পাশে আসলো আমার 100 এসপি মাইনাস 100 সিপি ইজ ইকুয়াল টু 20 এসপি। তাহলে এটা এসে দাঁড়ায় কত, 80 এসপি ইজ ইকুয়াল টু 100 সিপি। তাহলে আমাদের কি বলা হয়েছে, শতকরা লাভের পরিমাণ কত এটা বের করতে বলা হয়েছে। তাহলে এসপি বাই সিপি যদি বের করি, আমাদের এসে দাঁড়ায় কত, 100 বাই কত, 80। তাহলে আমাদের শতকরা লাভের পরিমাণটা কত আমরা কি করে বের করব, যে শতকরা লাভের পরিমাণ কত, 100 টাকা যদি বিক্রি করে ক্রয় মূল্য 80 টাকা, অর্থাৎ কি লাভের পরিমাণ হলো তার 20 টাকা। কত টাকায় লাভ, 20 টাকা। 80 টাকায় লাভ হলো 20 টাকা। তাহলে পরিমাণ 100 টাকায় কত, এটা বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 20 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 25, অর্থাৎ অ্যান্সার আমাদের 25%। অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি ফ্রেন্ডস ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, ভিডিওগুলোকে লাইক শেয়ার করো। আর এই 5 দিনের ক্লাসটা কিন্তু প্রত্যেকে করো, প্রত্যেকে অ্যাটেন্ড করো। এই প্রশ্নগুলো পরেও তোমরা দেখতে পারো, কারণ এই প্রশ্ন যারা এসআইয়ের এক্সাম দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বা পিএসসির যে কোনো এক্সাম, প্রচুর এক্সামের জন্য তোমাদের এই ধরনেরই প্রশ্ন কিন্তু আসবে। তোমাদের যত স্টেট লেভেল এবং সেন্ট্রাল আমাদের কেন্দ্রীয় লেভেলেরও অনেক এক্সামের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের এসে থাকে পিলিতে। যারা গ্রুপ ডি এনটিপিসি দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেজন্য ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।